এডুকেশনের একটা মেইন গোলটা হচ্ছে এমপ্লয়াবিলিটি, সেই ক্ষেত্রে 2% 3% সাকসেস রেট তাবিজ ছাড়া অন্য কোনো কিছু আমি দেখি না। একটা স্পেকট্রাম আছে, অ্যাট ওয়ান লেভেল অফ প্রোকাস্টিনেশন ইজ হেলদি। বেলায় ধারণা ছিল কি যে বুদ্ধিমান মানুষ ভালো হয় না, ভালো মানুষ বুদ্ধিমান হয় না, এই টাইপের একটা ধারণা ছিল অদ্ভুত। কারাতেতে আমাকে পরিশ্রম করা শিখাইছে। হ্যাঁ, সো ভাই আপনার আর্লি লাইফ এবং যে আপনার স্ট্রাগল এবং আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ইফ আম নট রং আপনি ইউকেতে পড়ালেখা করেছেন, সো ওই বিষয় যদি একটু বলতেন যে আপনার ওই সময়ের লাইফটা কীরকম ছিল। আচ্ছা, আর্লি লাইফ বলতে ধরো স্কুল লাইফের কথা যদি বলি, স্কুল লাইফে আসলে দুষ্ট ছেলে ছিলাম। হ্যাঁ, তো এখানে আসলে খুব একটা ভালো কোনো রেপুটেশন নাই, খুব একটা ভালো মানে প্রাউড হওয়ার মতো কিছু নাই। আমার পড়াশোনার প্রতি আসলে কেন জানি মনোযোগটা কমই থাকতো। হ্যাঁ, তা বিট অ্যাজ ইট মে আর কি। তো এরপরে আসলে পড়াশোনার দিকে দেখা যায় একটু মনোযোগ আসা শুরু করছে। আমি বাংলা মিডিয়ামে ছিলাম প্রথমে, তো পরে ইংলিশ মিডিয়ামে ট্রান্সফার হয়েছে। তো তখন দেখা গেছে একটু মনোযোগ আসা শুরু করছে, কারণ ইংলিশ মিডিয়ামের কারিকুলাম মেবি একটু সহজ, মেবি একটু মানে ইনটুইটিভ ওই সব বিষয়ে। এছাড়া ইউকেতে আচ্ছা, স্ট্রাগলের কথা যখন তুমি চলছো, আল্লাহর রহমতে আব্বু আম্মু আমার খুব মানে স্ট্রাগলটা করছে আব্বু আম্মু। হ্যাঁ, আমাদের স্ট্রাগলটা করতে দেয় নাই। এটা ভালো কি খারাপ সেটা পরের প্রশ্ন, বাট হচ্ছে আলহামদুলিল্লাহ মানে আই এম গ্রেটফুল যে স্ট্রাগলটা আসলে তারা করছে। সো স্ট্রাগলের তেমন কোনো গল্প নাই। ইন দ্য সেন্স ধরো ইউকেতে যাওয়ার পরে যেটা, তখন একটা মজারই আসছে, কারণ আমি হচ্ছে দেশে খুব উড়নচণ্ডী টাইপের ছেলে ছিলাম। হ্যাঁ, তো উড়নচণ্ডী বলতে নট ইন দ্য সেন্স যে আমি ওই সেন্সে বলবো না যে ধরো থাকে না কিছু খারাপ গুণ টাইপের, বলতে যা বোঝা ওই রকম না। লেকে ঘুরে বেড়াবো, তারপরে বন্ধুরে বললাম এই চল আজকে রংপুর যাই, তো গেলাম রংপুর, মানে এই টাইপের আর কি। যেটা আমার কাছে খুব মানে মজার একটা লাইফ লাগে। ইউকেতে যাওয়ার পরে আমার কাছে লাগছে যে মানে অ্যাটলিস্ট বাংলাদেশে যতটা স্বচ্ছন্দে জীবনযাপন করা যায়, চায়ের দোকানে আড্ডা দিলাম, মানে মানে চায়ের দোকানে খাইতে বসে বন্ধুরে বললাম যে এই জোরে চিৎকার করে কথা বলা, এই জিনিসটা অনেক ফর্মালাইজ ওদের এখানে। তো এইটা লাইফের একটা পার্সপেক্টিভ যে এগেন আমি আসলে কম্প্যারিজনে যাব না কোনটা বেটার কোনটা অন্যরকম। এইটা একটা শিক্ষণীয় বিষয় যে হ্যাঁ মানে সবাই এত খুব মার্জিত, অ্যাজ ইফ যে সবসময় আসলে জব ইন্টারভিউর মধ্যে আছি, এরকম একটা সিচুয়েশনে থাকা যায়। তো আর এমনি এছাড়া অন্য একটা স্ট্রাগলের কথা যদি বলি, লেটস সে এটা ইটস নট ইকোনমিক স্ট্রাগল, বাট ধরো ধরো আমার 9-10-এর পরে কিছুটা ধরো ইসলামের বোঝ আসা শুরু করছিল। হ্যাঁ, তো মানে একটু ভালো হব বা এরকম কিছু একটা মানে চিন্তা আসা শুরু করছে। তো সেই ক্ষেত্রে আমার মানে বাংলাদেশে থাকতে একটা মেন্টর ছিল আর কি, আমার টিচার। তো তার আশেপাশে থাকলে দেখা যেত সে বকা টকা দিয়ে মোটামুটি একটা সিস্টেমে রাখতো আর কি। হ্যাঁ, তো ইউকের লাইফটা আমি মেন্টর ছাড়াও আমার কাছে মনে হচ্ছে কি কালচারটা ইটস নট কন্ডিউসিভ টু মানে ধরো মানে কেউ যদি একটু ইসলামিক ইয়ে থাকতে চাই, ইসলামিক একটা লাইফস্টাইল মেনটেন করতে চাই, আমি নট সাই জাস্ট হ্যাঁ মসজিদে গিয়ে নামাজ পড়লাম, শুক্রবারে জুমার নামাজ পড়লাম, ওইটা থেকেও যদি একটু ইসলামিক লাইফস্টাইলটা মেনটেন করতে চায়, নট দ্যাট আমি অতটা ইসলামিক লাইফস্টাইল মেনটেন করতে পারছি লাইফে, বাট ওইটা আমার কাছে মনে হয় যে অডস আর স্ট্যাকড এগেনস্ট ইউ। তো এইটাই এইটা ছোটো ছোটোখাটো একটা স্ট্রাগল আছে। সো এগেইন এমন এমন কোনো স্ট্রাগল আল্লাহ ফালায় নেই যেটা আসলে বলতে পারবো, বাট এইটা ধর আলহামদুলিল্লাহ, অবশ্যই আলহামদুলিল্লাহ। এইটাই মোটামুটি সামারাইজ করা যায় ইউকে থেকে ইউকে লাইফ পর্যন্ত আর কি। সিন্স উই আর টকিং অ্যাবাউট যে আপনার কিপিং আপ উইথ দিন আর মেনটেনিং দ্য লাইফস্টাইল, এই ব্যাপারটা আপনি কীভাবে মেনটেন করছেন? অ্যান্ড ইফ আম নট রং ইউর স্টিল মেনটেনিং দিস লাইফস্টাইল, যে আপনি অ্যাটলিস্ট লাইক প্র্যাকটিসিং মুসলিম যাকে বলে, আমরা যাকে বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, টু বি অন দ্য রাইট পাথ, হাউ ইউ আর কিপিং আপ উইথ দিস, যে এই সময়ে এসে যেটা খুবই কাইন্ড অফ কঠিন বলা চলে, যে এত ফেতনা plus social medias and stuff, how you keep up with this deen and plus your lifestyle? আচ্ছা, ডিসক্লেমার ধরো যে লাইফে অনেকবার পা পিছলাইছে, সো অফকোর্স ওইটা বলে নিতেছে যে ধরো এমন কোনো ভালো কিছু না আমার কাছ থেকে ইসলাম শিখতে পারে নজবিল্লা। বাট হ্যাভিং সেড দ্যাট আমার কাছে একটা জিনিস মনে হয়েছে কি, ধরো নিজের ইমানের দুর্বলতাগুলো জানি দেখে মনে হয়েছে যে ধরো আমি জাস্ট ইউরোপের কথাটা বলি। হ্যাঁ, ইউরোপে আমার কাছে লাগছে আমার জন্য আসলে কখনোই স্যুট করবে না। যেমন ধরো আমি জাস্ট পোল্যান্ডের যদি এক্সাম্পল দিই, রিসেন্ট পোল্যান্ডে তোমার সাথে ওইখানেই পরিচয়। তো ওইখানে হয়েছে ধরো মসজিদ তোমার থেকে 1 আওয়ার বা 45 মিনিটস দূরত্বে। তো সেই ক্ষেত্রে তুমি ধরো জামাতে নামাজ পড়ে একটা বিধান আছে,
এইটা তুমি আসলে বজায় রাখবা বা রেগুলার বজায় রাখবা, ইটস আনলাইকলি। আমি ইউরোপে মানে আমার যতটুকুন ঘোরাফেরা হয়েছে, মানে লং টাইম ইউরোপে কাটাইছে এবং ওয়াজ অন দ্য দিন, ধরো 10 বছরের বেশি থাকছে এবং জাস্ট 5 ওয়াক্ত নামাজটা পড়ে, হ্যাঁ, এইটা আমার কাছে লাগছে লেস দেন 10%। বিট অ্যাজ ইট মে, হ্যাঁ, সবাই বলতে অনেক কিছু বলা যায় যে চাইলে সবাই করা যায়, বাট স্ট্যাটিস্টিক্যালি 10%-এর বেশি আমি দেখিনি আর কি। তো আমার ব্যক্তিগত স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ। তো আমার কাছে লাগছে যেমন আরেকটা তোমাকে এক্সাম্পল দেই, তুমি ধরো বিয়ের ক্ষেত্রে তুমি একটা, আমি যদি মানে এইভাবে চিন্তা করি যে একটা মেয়েকে বিয়ে করছি, যে লেটসে মানে তাকে আমার দিনের দিকে নিয়ে আসতে হবে বা তাকে আমার ইসলামের দিকে নিয়ে আসতে হবে, হ্যাঁ, তাইলে আমার কি হলো, প্রবাবিলিটি আর একটু কমলো যে আমি ইসলামের দিকে থাকবো। আমি বুঝতে পারছি, মানে উইথ এভরি পাসিং ডিসিশন আলটিমেটলি মানে আমি আদের প্রবাবিলিটি বাড়াচ্ছি অথবা প্রবাবিলিটি কমাচ্ছি। আমি ইউরোপে থাকার ডিসিশন নিয়েছি, অলরেডি অডস আর স্ট্যাক্সড এগেনস্ট মি যে আমি আসলে ইসলামিক লাইফস্টাইলে থাকবো, ইসলামিক এটা করতে পারবো। বিয়ে যাকে করলাম মানে ওইভাবে আইদার, এখন ধরো তুমি একটা পিওর ইসলাম, ধরো আলেমের মেয়েকে বিয়ে করছো বা হাফিজ মেয়েকে বিয়ে করছো, হ্যাঁ, তুমি চাইলেও কিন্তু ধরো নামাজ না পড়ে থাকতে পারে না, বই তোমার সাথে রাগারাগি করবে। সো আমার কাছে লাগছে যে যেহেতু জানি যে ইমানটা দুর্বল, হ্যাঁ, মানে যতগুলো মানে অ্যাট ইজ লাইফ লং ডিসিশনগুলো এইভাবে নেওয়া যায় যে অডস হলে আমার ঠেলে দিবে ইসলামের দিকে নিয়ে আসতে। ধর আমার ছেলের, ধর আমি ইচ্ছা আছে হাফিজ বানাবো, হ্যাঁ, আমার ছেলেরই কিন্তু আমার কয়েকদিন পরে খবরদারি করবে, বাবা তুমি নামাজে গেলে না বা মসজিদে না গিয়ে বাসা নামাজ পড়লা আজকে, সেম যে বউয়ের ক্ষেত্রে ধরো আমি এইভাবে বাছাই মানে যে এরকম ইয়ে পড়ে বা ইসলামিক লাইফস্টাইল মেনটেন করে, বউ আমার নামাজে না গেলে ঝাড়ি দিবে। এইরকম আমার কাছে মনে হয় কয়েকটা ডিসিশনের ক্ষেত্রে এই সেম গোস ফর ধরো জব সার্চিং। ধরো আমি যদি এমন কোনো জবে যাই, লেটসে আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য, এক্সট্রিম এক্সাম্পল দেওয়ার জন্য, ধরো আর্ট বা মিউজিকটাকে আমি পেশা হিসেবে বাইছে নিলাম, হ্যাঁ। আমি নট মানে সোশ্যালি ক্রিটিসাইজ করতেছি, বাট ইসলামিক যেহেতু একটা এখানে ইয়ে আছে, ব্যারিয়ার আছে। তো এরপরে ধরো এরপরে ইসলামের মধ্যে থাকা বা ওই লাইফস্টাইল, ওই মানুষগুলোর সাথে যাদের পরিচয় হবে, এদের মধ্যে থেকে ইসলামের মানে মধ্যে থাকা, ইটস, আমি নিজের জন্য স্ট্রাগলটা আরও বাড়ায় নিলাম। উল্টার দিকে যদি আমি চিন্তা করি, আমি কোম্পানি এমন একটা বাছাই করছি যেখানে জব করি, যে ধরো ওইখানে মালিকই কিছুটা ইসলামিক, এমপ্লয়িজরা কিছুটা ইসলামিক, মানে মালিকের চোখে ভালো থাকতে হলে দেখা যাবে নামাজ পড়া হয়েছে, হ্যাঁ। সো আমি আসলে মানে এমন কোনো ইন্সপিরেশনের কথা বলতে পারবো না যে এই একটা ভয় থেকে ইয়ে করছে। আমি চেষ্টা করছি যে এমনগুলো ডিসিশন নিয়ে আলটিমেটলি লাইফই আমার ঠেলে দিবে ইসলামের দিকে। সো অ্যান্ড আই থিঙ্ক মানে মোরালিস ইট প্লেড আউট ওয়েল। যে একটা এনভায়রনমেন্টের একটা বিশাল একটা হিউজ পার্ট থাকে যে রোল প্লে করতেছে ইনফ্লুয়েন্সের ব্যাপারে। দ্যাট ইজ রিয়েলি ইন্টারেস্টিং। তো আরেকটা ইন্টারেস্টিং টপিক যেটা আপনার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে, সিন্স আপনি ইউ স education system in Bangladesh, you saw education system in UK, and more or less you know all about the global education system, right? So আপনার এই এডুকেশন সিস্টেমের যে গতানুগতিক যে প্রসেসটা রয়েছে ওই ব্যাপারে মানে হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস এডুকেশন সিস্টেম? আচ্ছা, আমার এডুকেশন সিস্টেমে বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল অপিনিয়ন আছে, হ্যাঁ। তো ধরো আমি হচ্ছে মাঝে জাস্ট যে আচ্ছা কোত্থেকে শুরু হয়েছে আমি ওইখান থেকে যাই। আমার মানে সফটওয়্যার, আমি আসলে ট্রিপলিতে পাশ করা, তো সফটওয়্যার মানে আল্লাহর রহমতে নিজে নিজে কিছুটা শেখা লাগছে আর কি, আল্লাহ দিছে ব্যবস্থা করে। বাট এরপরে যেটা হচ্ছে, সুতরাং আমি মানে ঠিক টিপিক্যাল সিএসসি ইয়েতে কী শেখা আমি আসলে তেমন ক্লাস করে জানা নেই আর কি। তো ইন্টারভিউ যখন আর কি ইন্টারভিউ মানুষেরটা নেওয়া শুরু করছি, আই স এ ভেরি ইউনিক স্ট্যাটিস্টিক্স। ধরো অ্যারাউন্ড 14 জন 15 জন ইন্টারভিউ দিলে একজন আসলে পাশ করে। এবং আই এম নট সেইং যে খুব মানে ক্রিটিক্যালি, তুমি তো সিএসসি তুমি বুঝবে, ধরো অ্যালগোরিদম প্রবলেম সলভিং এমন ক্রিটিক্যাল জিনিস, ধরো গুগলে ইন্টারভিউ যেরকম না, হ্যাঁ, ওই রকম জিজ্ঞেস করছে এরকমও না, জাস্ট একটু মাথা খাটায় কিছু একটা ছোটোখাটো একটা জিনিস করবে। এইটাই দেখছি এসেনশিয়ালি 15 জন একজন পাশ করতেছে। তারপরে আমার কাছে জিনিসটা স্ক্যারি লাগছে। স্ক্যারি কেন? ধরো তুমি চিন্তা করো, বাংলাদেশে পার ইয়ার মেবি আমি মানে একদম ছোটো এস্টিমেশন বললেও 2 লাখ করে সিএসসি গ্র্যাজুয়েট বের হয়। এদের মধ্যে যদি 15 জন একজন জবের যোগ্য হয়, ধরলাম আমি একটু বেটার একটা কোম্পানিতে ছিলাম, এদের ইন্টারভিউ প্রসেসটা একটু টাফ, কিন্তু একটু লিনিয়েন্ট করলেও কাজ করাইতে পারবো। আমার কাছে মনে হয়েছে 10 জনের একজন, হ্যাঁ, বাকি 9 জন আসলে হবেটা কি? এবং এইটা আমি আসলে খুব মজার একটা বিষয় বলে, আমি ইউনিভার্সিটি মানে যারা পড়তেছে তাদের কাছে জিজ্ঞেস করলে সেম উত্তর পাইছি, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের কাছে জিজ্ঞেস করলে সেমই উত্তর পাইছি। আমি ওগুলো স্ট্যাটিস্টিক্স আবার কালেক্ট করি মানুষের কাছ থেকে। যেমন ঢাকায় ধরো, এটা কিন্তু মানুষের মুখের কথাটা আমি বলতেছি, হ্যাঁ, আমার মুখের কথা না। ঢাকায় একটা রেসপেক্টেবল লাইফস্টাইল লিড করতে
এসেনশিয়ালি তোমার 60-র নিচে না। এটা ধরো মোটামুটি সবার কাছেই একই ধরনের স্ট্যাটিস্টিক্স পাই আর কি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার 60 আর্ন করে। তুমি চিন্তা করো বাংলাদেশে মানে সফটওয়্যার কতগুলো কোম্পানি আছে যারা 60 বা অ্যাবাভ দিতে পারে। হ্যাঁ, হাই পেইং আছে, কিন্তু ধরো যে 3, 4, 5 এরকম ইয়ের লোকও আছে, পেইড লোক আছে, কিন্তু আমি যদি বেয়ার মিনিমামটা ধরি যে মানে এতটুকুন হইলে সে ইয়ে করতে পারতেছে। সো বাংলাদেশে কতগুলো কোম্পানি আছে যে 60 পে করতে পারবে, এবং আসলে ওরা এরকম লোক খুঁজে পাইছে যাদের সে 60 অ্যাবাভ পে করবে। আমি যতটুকু আশেপাশের মানুষের কাছ থেকে স্ট্যাটিস্টিক্স কালেক্ট করছি লেস দ্যান 10,000। তাহলে বাকিদের আসলে হয় কি, বাকিরা করবে কি? তুমি চিন্তা করো, মানে তারা তো গ্র্যাজুয়েট করতেছে, 4, 5, 6 বছর তারা এখানে স্পেন্ড করছে, তারা আসলে করবে কি? তো এইটা আমার কাছে মানে সামনের দিনে এই প্রবলেমটা আরও ভালো মতো ফুটে উঠবে, কারণ আলটিমেটলি দেখা যাবে যে কি জানি মানে তারা যেহেতু এই পেশায় যাইতে পারতেছে না, অন্য কিছু একটা করা লাগবে, হোপফুলি সামথিং হালাল, বাট ইউ নেভার নো। তো 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 এই ক্ষেত্রে আমার মনে হয়েছে আমি যদি এখানে কিছু কন্ট্রিবিউট করতে পারি, দ্যাট উড হ্যাভ এ বিগ ইম্প্যাক্ট আর কি। তো সেই জায়গা থেকে আমি কিছু ইউনিভার্সিটি ইয়েতে ইনভলভ হওয়ার চেষ্টা করছিলাম যে আসলে কি কি লাগে। বড় একটা গ্যাপ আমার কাছে মনে হয়েছে, ইটস নট এ লেটস এ আইকিউ গ্যাপ, যে বাংলাদেশের মানুষের আইকিউ এত কম তারা চাইলেও কাজ করতে পারে না। রাদার আমার কাছে মনে হয়েছে থিঙ্কিং প্যাটার্নটা ইউনিভার্সিটি লাইফে যেটা শেখায়, ইট ইজ ভেরি মাচ মেমোরাইজেশন ওরিয়েন্টেড। হ্যাঁ, এইটা ধরো ক্লিশে কথা হয়ে গেছে, সবাই মুখস্থ করে। এখন সমস্যা হচ্ছে কি, মানে ওই যে সবাই মুখস্থ করে কথাটা এখন মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, মানে এখন হচ্ছে তুমি প্রবলেম সলভিং বলবা, প্রবলেম সলভিং এই জিনিস মুখস্থ করে ফেলো। মানে আইকিউ এর কোয়েশ্চেন বলবো, আইকিউ কোয়েশ্চেন ওই বই আছে ওই বইটা মুখস্থ করে ফেলো। রাদার আমার কাছে লাগছে আমি ছাত্রদের যাতে যেভাবে শেখানোর চেষ্টা করছিলাম, আই হ্যাড আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স পাইছি। আমার মানে আমি মানে ওদের নিয়ে গর্ব করি যে ওদের সাথে আমি থাকতে পারছি, যে ওরা দেখা গেছে 4th ইয়ার পাশ করার আগে কয়েকজন ভালো জবে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। মানে ওই আমি যে ধরনের আশা করি তাদের জন্য। সো আই থিঙ্ক দ্য মানে প্রবলেম লাইজ ইন, ধরো আমি যদি কোয়েশ্চেন ওরিয়েন্টেড পড়াশোনা করাই রাদার দেন আনসার ওরিয়েন্টেড, ইন দ্য সেন্স তোমার আমি বললাম যে এই থিওরি আছে, হ্যাঁ, আই উড মানে লেটস এ উইদাউট এভার টেলিং ইউ যে এই থিওরিটা কেন আসছে, কার হঠাৎ করে মনে হলো এই থিওরিটা দিয়ে দিয়ে বইয়ে লিখে ফেলে খুব ভালো হবে, রাদার হি ফেসড এ প্রবলেম না। তো তার লাইফে এই প্রবলেমটা ছিল যেটা সে সলভ করতে পারে নাই, বা একটা জিনিস ছিল অন্য অনেক জটিলভাবে সলভ করা লাগতো, খুব কিন্তু এই থিওরি হলে খুব সহজে সলভ করা যেত। আমি দেখলাম তাদের সাথে আমি যদি এইভাবে গো থ্রু করি, ভাই আমি ধরো এই থিওরি নাই তাই কিছু জানি না, এই প্রবলেম পড়ছে কীভাবে সলভ করো, ওদের মুখ থেকে অনেক ক্ষেত্রে থিওরি বের হয়ে যাচ্ছে। এই থিঙ্কিং প্যাটার্নটা আমি দেখছি ওদের জন্য খুব হেল্প করছে, আমারও অনেক কিছু শিখতে হেল্প করছে। হ্যাঁ, আমি সিএসসিতে আসলে এই জিনিসটা এইভাবে চিন্তা করে দেখি নাই। তো আমার কাছে মনে হয় এডুকেশনের ক্ষেত্রে এরকম একটা বড় শিফট হওয়া প্রয়োজন। আর নাহলে ফল যেটা বললাম যে এসেনশিয়ালি 10% ইজ এমপ্লয়েবল। আর এটা তো বোধহয় ধরো সিএসসির কথা বললাম। হ্যাঁ, তুমি যদি অন্য সাবজেক্টগুলো দেখো মেবি 2% 3% এমপ্লয়েবল। হ্যাঁ, আমি খুব এই যে কন্ট্রোভার্সিয়াল অপিনিয়ন তোমার বলে দিই, আমি বলি 2% 3% সাকসেস রেট এমপ্লয়েবল। আমি যদি ধরি এডুকেশনের একটা মেইন গোলটা হচ্ছে এমপ্লয়েবিলিটি, সেই ক্ষেত্রে 2% 3% সাকসেস রেট তাবিজ ছাড়া অন্য কোনো কিছু আমি দেখি না। সো মানে ইট ফিলস লাইক এডুকেশন ইজ এ মডার্ন ডে সুপারস্টিশন। হ্যাঁ, যে মানে ওই সময় তাবিজের কারো যদি বলতো ভাই তাবিজ কাজ করে না, একটু চিল্লাপাল্লা করতো আমার সাথে, হ্যাঁ এখনও হয়তো এডুকেশন নিয়ে যদি বলে চিল্লাপাল্লা করে, বাট স্ট্যাটিস্টিক্সটা আসলে খুব সিমিলার ম্যান, উইচ ইজ ভেরি স্ক্যারি। তো আমার কাছে মনে হয় যে এখানে আসলে বড় কাজ করা প্রয়োজন। তো শিফটটা আমরা এই যে এডুকেশন সিস্টেমের যে আমরা যে শিফটের কথা বলতেছি, যে আমরা চিন্তা করতেছি যে এটার একটা সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি, রাইট? ইভেন এই সৃজনশীলতা আনার জন্য অনেকেই কাজ করতেছে, বাট ওয়ার উই সি দ্য গ্যাপ, যে আসলে ওই গ্যাপটা কীভাবে আমরা মানে খুবই সঠিকভাবে কাজে লাগাইতে পারি, এই ব্যাপারটা। চমৎকার। আচ্ছা, আমার কাছে লাগছে কি, আচ্ছা আমি যেটা বললাম স্কুল লাইফে কিন্তু আমি পড়াশোনা খুবই মানে দূরে দূরে ভাগতাম, যদিও মানে গল্পের বই পড়তে মজা লাগতো, বাট মানে একাডেমিক পড়াশোনা খুব দূরে দূরে ভাগতাম। পরবর্তীতে লাইফে যেটা হয়েছে, আমি যে ওই যে কি জানি বলে না একটা টার্ম, সেলফ লার্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আসলে সেলফ লার্ন বলতে আমি খুব বেশি একটা ইয়ে করি না, সব ইউটিউবে সবাই দেখে, যারা সিএসসি গ্রাজুয়েট তারাও ইউটিউবে দেখে শিখে। সো মেবি ওই দিক থেকে আমার লাকি, এদিকে টাইম স্পেন্ড করা লাগে নাই। ইন এনি কেস আল্লাহ দিছে আর কি। হ্যাভিং সেড দ্যাট, তুমি আমার কাছে কখন একাডেমিক থিওরিগুলো মানে মজা লাগা শুরু করছে, বা অ্যাটলিস্ট আই ফেল দ্য ইম্পর্টেন্স। হ্যাঁ, আমার কাছে লাগে ব্রেন হচ্ছে, ব্রেনের যদি তুমি যদি রেলেভেন্স না দেখা দাও, কেন এই জিনিসটা তুমি শিখবা, ব্রেন এমনি তোমাকে তোমার সাথে সাপোর্ট করবে না আর কি। তো সে যখন ওই যে অন দ্য জবে আসে,
লেটস সে একটা সফটওয়্যার বানাইছে, তার আর কিছু না, সে এত সফটওয়্যার কিছুই বুঝে না, সে একটা গেম বানাইতে তার শখ হয়েছে। এই গেম বানাইতে যখন শখ হয়েছে তার মধ্যে একটা জিদ চেপে গেছে, আচ্ছা আমি একটা গেম বানাবো, ওরা বানায় কেমন হয়। ইভেন টিকটক ওই যে নোকিয়াতে স্নেক গেম থাকতো না, ওই রকম। এইটা বানাইতে গেলে দেখা যাবে অটোমেটিক সে কিছু থিওরি তার মানে জানা লাগতেছে। সে হয়তো বলতে পারবে না এই থিওরির নাম এইটা, কিন্তু অটোমেটিক আইদার তার নিজে আবিষ্কার করা লাগবে বা নেটে ঘাইটে তার বের করা লাগবে, আচ্ছা এই থিওরিটা তো আছে। এবং তখন কিন্তু তার জিনিসটা বিরক্ত লাগবে না, তখন ইট উড ফিল লাইক এ গিফট, যে আচ্ছা আচ্ছা এই থিওরিটা না থাকলে তো আমার এত জটিল হয়ে যেত, এখন কত সুবিধা হইলো। তাহলে শিফটটা হইলো কই, শিফটটা হইলো সে রেলেভেন্সটা খুঁজে পাইছে, তার জীবনের রেলেভেন্সটা কি। এখন তাইলে আমার মানে সেইটা যদি আমি দেখি এটাকে মিমিক করা যায় কিনা, তাইলে আমি যদি ছাত্রদের বলি যে ভাই তুমি এটা বানাও, আই থিঙ্ক ইলন মাস্ক এটা এরকম কোনো একটা কিছু প্রপাগেট করে। আমি এক্স্যাক্টলি তার পুরো থিওরিটা জানি না, বাট আমি আমার কাছে জিনিসটা আমি আমি তাকে সাপোর্ট করতেছি, হ্যাঁ। বা সে তো আমার থেকে বেটার, অনেক বেটার বলতে পারবে, তো আমি তার ইয়েটা শুনে ওইটাকে কোট করার চেষ্টা করতেছি, যে আমি ছাত্রদের বললাম যে তুমি একটা ছোট গাড়ি বানায় দাও, তো গাড়ির পর বা কিছু একটা উড়ে বানায় দাও। সে যদি আসলে ইন্টারেস্টেড থাকে, সে আসলে অ্যারোডাইনামিক্সের যে থিওরি বা গাড়ি আসলে আসলে এনার্জি কতটুকুন লাগতেছে, কেন এতটুকুন লাগতেছে, কেন এতটুকুন ফোর্সে কাজ করতেছে না, গ্র্যাভিটেশনের এগেনস্টে যাইতে হলে কী করা লাগবে, নিজেই খুঁজে বের করবে। এবং মানে তখন আসলে আমি জোর করে ব্যাট দেওয়া পড়াবো, না হলে এই অন্যদিকে তাকাইছিস কেন বলে মাইট দিব, এইটা করার থেকে মানে আমি তাকে জোর করে উঠে আনতে পারবো না যে সে এটা করতেছে। দেখা যায় আমি মানে রিয়েল প্র্যাকটিক্যালি দেখতেছি, দেখা যায় যে ও যখন নেশায় পড়ে যায় রাত্রেবেলা 12টার সময় ঘুমাইতে পারতেছে না, কারণ ওই কাজ করতেছে। হ্যাঁ, কি পার্থক্য হইলো? পার্থক্য হইলো যে সে একটা রিয়েল লাইফে কিছু একটা ইয়ে দেখতেছে, সে যেটা পড়তেছে রিয়েল লাইফে দেখতেছে, এটা কাজ করতেছে। আচ্ছা, ইন দ্যাট সেন্স আমার কাছে মনে হয় এটার যদি আমি একটা স্কেলেবল একটা সলিউশনে নিয়ে আসি, ম্যাস অ্যাপ্রেন্টিসশিপ উড বি ওয়ান অপশন। যে ধরো মানে রাদার দেন মানে ইউনিভার্সিটি যেভাবে পড়ায় আর কি, অনেকগুলো বই পড়লাম, তারপরে এই ফিল্ডে আদৌ কাজ করবে কি করবে না, মানে এই সংখ্যা থেকে বইগুলো পড়লাম, এরপরে দিয়ে দেখতেছি মেবি 5% অফ দ্য থিওরি আই রেড অ্যাকচুয়ালি ওয়ার্কস। রাদার আমি যদি একটা অ্যাপ্রেন্টিসশিপ শুরুতে ঢুকে যেতে পারি, এই তাইলে হচ্ছে আমি সাথে সাথে দেখতেছি এটা কাজ করা লাগতেছে, আমরা তো এটা করতে পারতেছি না, অন্য সবাই আমার আশেপাশে করতে পারতেছে, তাহলে আমি কী করা লাগবে, গো ব্যাক টু দ্য বুক, এখান থেকে ইয়ে করা লাগবে। দ্যাটস ওয়ান। এইটাও যদি করা সম্ভব না হয়, আমার কাছে লাগে ইন্ডাস্ট্রি আর ইউনিভার্সিটি বা নর্মাল এডুকেশনে একটা প্রচণ্ড কোলাবোরেশন দরকার। যে ইন্ডাস্ট্রির যে বড় বড় হেড আছে বা ইভেন সিনিয়র সফটওয়্যার, আমি যে সফটওয়্যার ইয়েটা যদি বলি তোমাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যাতে ইউনিভার্সিটি টিচারের সাথে খুব ভালো সম্পর্ক, বা ভাইস ভার্সা টিচার ইউনিভার্সিটি টিচারের সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে খুব ভালো সম্পর্ক, যদি সে জানতেছে ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে কী প্র্যাকটিক্যাল প্রবলেম পড়তেছে, আবার এ জানতেছে যে ভাই আমি তো এই প্র্যাকটিক্যাল প্রবলেম পড়ছি, আমরা বললাম এই যে নতুন থিওরিটা আসছে এটা তোমার প্রবলেমটা সলভ করে যায়, এইরকম একটা যদি হাই লেভেল কোলাবোরেশন থাকে, দেন আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি টিচাররাও জানলো রিয়েল লাইফে কী প্রবলেমটা ফেস করে, সেই অনুযায়ী ছাত্রদের পড়াইলো। অ্যান্ড ছাত্ররা যেহেতু এই রিয়েল লাইফটা খুব কাছে থেকে দেখতেছে, আই এম নট সেইং যে একদিনের একটা ভিজিটে যাবো, ছোটোবেলা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে নিত আর কি, একদিনে একটা দেখে একটা আমরা বুঝতাম যে পিকনিক খেয়ে আসবো, হ্যাঁ, মানে ওইটা বুঝাইতেছি না, মানে একটা ছোট কাজ করতেছে, আমি দেখতেছি এই জিনিসটা লিটারেলি এখানে আমাকে হেল্প করতেছে। ধরো মানে 20 লাখ টাকার একটা জিনিস আমার এই জিনিসটা দিয়ে আউটপুট হইতেছে, এটা যখন শেষ দেখবে আমার কাছে মনে হয় যে উই উইড গেট আ মাচ মোর ইন্টারেস্টেড পপুলেশন। আমি কনসেপ্টের বিষয়ে আমার কাছে একটা মনে হয় কি, একটা কনসেপ্ট কঠিন জটিল নাকি সহজ, তার থেকে বেটার একটা মেট্রিক হলো কনসেপ্টটা কি তার কাছে রেলেভেন্ট ইন্টারেস্টিং কিনা। যদি ইন্টারেস্টিং লাগে, সে এখন না বুঝলে রাত্রে জায়গা পড়ে বুঝবে, কারণ তার কাছে জিনিসটা হিট করছে। আর যদি মানে ইন্টারেস্টিং নাই লাগে, সহজ জিনিসও হয়তো বা তখন তখন শুনলো, পরে মানে ক্লাস থেকে বের হতে হতে ভুলে যাবে। সো আই বিলিভ ইন্ডাস্ট্রির সাথে ভালো অ্যাটাচমেন্ট এটা একটা ইয়ে হতে পারে, এটা হচ্ছে মানে দ্য বেয়ারে মিনিমাম। মানে আই উড ভাউচ ফর বা আই উড লেটস অ্যাডভোকেট ফর একদম অ্যাপ্রেন্টিসশিপ মডেলে শেখা, অ্যান্ড আই ফিল দ্যাট ওয়ার্কস। Okay, so essentially we're talking about solving real world problem, right? So, here's the next question comes about যে আপনার problem solving এটা লাইফে কিভাবে ইফেক্ট ফেলে। It's not only about solving software problem or solving a questions, like in overall how it impacts your life. আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। আচ্ছা, এইটা আমি জাস্ট তোমাকে একটা অ্যাঙ্গেল বলি। হ্যাঁ, এটা অনেকেই প্রশ্নটা করে যে ধরো প্রবলেম সলভিং আমি কীভাবে শিখবো, উইচ ওয়েবসাইট টু গো টু, উইচ বুক টু রিড টু। বাট মানে অ্যাকচুয়ালি আমি আসলে যেটাতে বেশি ইন্টারেস্টেড, যে আসলে প্রবলেম সলভিং শিখে আমার রিয়েল লাইফে ইয়ে কী হলো। আমি প্রবলেম সলভিং যেভাবে অ্যাপ্রোচ করছি, এগেন আমার যেহেতু মানে সিএসসি বাইরে থেকে অ্যাপ্রোচ করা লাগছে, সিএসসি গ্র্যাজুয়েটস আমার গালাগালি করতে পারে, বাট আমি যেটা দেখছি, ধরো
প্রবলেম সলভিংয়ে লেটস সে দ্য টিপিক্যাল স্টেপস আই ফলো, যে ভাই আমি একটা জিনিস বুঝি যে ঘটনাটা পুরোটা এরকম, আমার কিছু কনস্ট্রেন্ট আছে, হ্যাঁ, যে এই কনস্ট্রেন্টটা চাইলেও ব্রেক করা যাবে না, ভালো কথা। তো এই কনস্ট্রেন্টকে আমি কীভাবে আমার ফরে কাজে লাগাইতে পারি, রাইট? এবং তার মধ্যে কি কি ক্রিয়েটিভ কিছু বেশ কিছু হাইপোথিসিস দাঁড় করাবো, যে এই কনস্ট্রেন্টটা দিয়ে আমি তাহলে এইটা তো হওয়ারই কথা, এইরকম কিছু জিনিস ইয়ে করে হাইপোথিসিস দাঁড় করে হাইপোথিসিস টেস্ট করব। টেস্ট করলে যদি দেখি যে কাজ করতেছে, আচ্ছা তাহলে এক ধাপ আগাইলো। এখন এই নতুন লেটসে এই কনস্ট্রেন্ট থেকে নতুন যে ধরো পাথটা বের হয়ে আসছে, এই পথটারে আমি কিভাবে ম্যানিপুলেট করে আমার ফরে কাজে লাগাতে পারি। আমার কাছে লাগে রিয়েল লাইফে মানে একটা বড় পোর্শন অফ দ্য প্রবলেমস এইভাবে সলভ করা যায়। লেটসে আমি তোমাকে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, কারোর সাথে তোমার ঝগড়া লাগছে এমনি, হ্যাঁ, খুব মানে সবচেয়ে ধরো রেলেভেন্ট ঘটনা আর কি, কারোর সাথে ঝগড়া লাগছে। আমি যদি, আমার কাছে লাগে বাংলাদেশে কেন মানে মেবি সবখানে ঝগড়াতে একটা বড় বিষয় থাকে অ্যাকচুয়ালি আমরা কী নিয়ে ঝগড়া করতেছি, তার আসলে মূল পয়েন্টটা কি, আমার আসলে কোন মূল পয়েন্টের সাথে কনফ্লিক্ট করতেছে। এটা অনেক ক্ষেত্রে ভেগ, আলটিমেটলি শুরু হয়ে যায় যে ফ্লাফে, যে তুই আমার দিকে এইভাবে তাকাইছিস কেন, হ্যাঁ। তো মানে রাদার দ্য ক্রাক্স অফ দ্য প্রবলেম। আমার কাছে লাগে প্রবলেম সলভিং ইজ এ ভেরি গুড প্র্যাকটিস, যে তুমি ক্রাক্স অফ দ্য প্রবলেমে ফেরত যাও এবং ক্রাক্সটাকে কীভাবে ক্রিয়েটিভলি সলভ করতে পারো ওইটাতে যাও। তো মানে আমি তোমাকে একটা ভালো একটা এক্সাম্পল যদি বের করে দিতে পারি, লেটসে, আচ্ছা লেটসে আমি হচ্ছে অনেকবারই আলোচনা এই জিনিসটা ফুটে আসে যে লেটসে আমরা বলবো এই 5টা রাউট আছে, এইভাবে গিয়ে দেখি ওইভাবে গিয়ে দেখি, হ্যাঁ। আমি যদি একদম দেখাইতে পারি ভাই এই 3টা রাউটে আসলে বিভিন্ন কারণে যাওয়া যাবে না, ধরো আমাদের মধ্যে এখানে ছেলেদের এক্সেস নাই অথবা মেয়েদের এক্সেস নাই, তাহলে এই 3টা রাউট বাদ, এই 3টা রাউট নিয়ে আমি কথাই বলবো না। আচ্ছা ওই 2টা রাউট নিয়ে কথা বলবো, ওকে। ওই 2টা রাউটের মধ্যে আমি চিন্তা করলাম এবার 2টাতে পুরোপুরি একটু আগায় গিয়ে দেখি যে হ্যাঁ এই দিকে গেলে আমার হচ্ছে এক্স্যাক্টলি কত টাকা লাভ হচ্ছে লস হচ্ছে, এই আমি প্রত্যেকটা মেট্রিকে ফেলাই, আমি যে মানে যে কী কী প্যারামিটার আছে, হয়তো বা ইকোনমিক লাভ লস একটা প্যারামিটার, ক্লান্তি পরিশ্রম আরেকটা প্যারামিটার, এইবার প্যারামিটারগুলো ফেলালাম। অর্থাৎ যা যা কথা হইতেছে খুব কংক্রিট ফর্মে নিয়ে আসলাম, দেন আমি কংক্রিট ফর্ম নিয়ে আলোচনা করতেছি ভাই এইটা কি একসেপ্টেবল, মানে এর মধ্যে কোনটা একসেপ্টেবল, একদম ট্যাবুলারাইজ ফর্মেট আর কি বলতেছি। আমার কাছে লাগে এইটার দ্য জেনারেল ফর্মেট অফ দিস ইজ ভেরি ক্লিয়ার থিঙ্কিং, হ্যাঁ, যে ভাই আমি যেটা বলতেছি একদম স্পষ্ট এইটা বুঝাইতেছি, এইটার একদম এখানে কোনো আসলে মানে কি জানি বলে, তুমি আমার সাথে রাগ করো আর করো, পায়ে ধরো আর অনুরোধ করো, হোয়াট এভার দ্য কেসিস, এইটুকুন ক্ষতি তোমার হবেই। তো এটা মাইনে নিয়ে তাহলে কি করা যায়। আই থিঙ্ক এইভাবে ক্লিয়ার থিঙ্কিংটা, প্রবলেম সলভিংয়ে ক্লিয়ার থিঙ্কিং ছাড়া তুমি সলিউশনে পৌঁছাইতে পারবে না। অ্যান্ড ওইটা আসলে এত ভালো একটা প্র্যাকটিস করে, আমার কাছে লাগে রিয়েল লাইফে এই জিনিসটা মানে ইম্প্যাক্টফুল হয়ে যায়, মানে ইট বিকামস এ ইনহেরেন্ট প্যাটার্ন, যে তুমি এইভাবে চিন্তা করো অ্যান্ড দ্যাট সলভস এ লট অফ রিয়েল লাইফ প্রবলেম, যে তোমাকে যেভাবে এক্সাম্পল দিলাম। সো এখন যেহেতু এভরিবডি লাইক নোজ যে এখন এআই এর যুগ, সো এখন এআই হাউ ইট ক্যান হেল্প টু লাইক টু লার্ন প্রবলেম সলভিং, এইটা কীভাবে এই এআই কীভাবে হেল্প করতে পারে আমাদেরকে যে এই প্রবলেম সলভিংটাকে আরও ইন্টারেস্টিং করে শেখার। আচ্ছা, এখন পর্যন্ত আমি এআইতে যেটুকুন করছি, যেটা হয় কি, যে এআইকে তুমি যদি একটা ব্রোকেন ডাউন প্রবলেম দাও, সে আসলে খুব ভালো মতো অ্যান্সার দেয় এখন পর্যন্ত। এখন আসলে এই ফিল্ডটা এত তাড়াতাড়ি চেঞ্জ হইতেছে যে 6 মাস আগে ওই কথাটা হয়তো তোমরা বলতে পারতাম না, যে ব্রোকেন ডাউন প্রবলেম দিলে তাড়াতাড়ি সলভ করে দেয়। তো অ্যাটলিস্ট এই কারেন্ট স্টেট অফ দ্য মানে আর কি টেকনোলজি, যে তুমি যদি তাকে একটা ব্রোকেন ডাউন প্রবলেম দাও, সে সুন্দর মতো করতেছে। তাইলে আমার কাছে লাগে যে ইউ ক্যান হ্যাভ এ মিক্স অ্যান্ড ম্যাচ, যে ভাই তাহলে তোমার প্রথম কাজটা কি, তুমি তাহলে কয়েকটা ব্রোকেন ডাউন প্রবলেম দিয়ে দেখো, মানে একটা প্রবলেম পেলে তুমি প্রথমে আগে ব্রেকডাউন করো, ব্রেকডাউন করলে এর আগে যে কাজটা টিডিএস, এই যে ধরো আমি সিএসসির একটা এক্সাম্পল ইউজ করতেছি, ধরো তুমি এই মানে ম্যাথের এই যে ছোটো জিনিসটা কীভাবে সলভ করবা, ধরো গুণ ভাগ হোয়াট এভার, হ্যাঁ, এইটাও তোমার হাতে করা লাগতো, মানে তুমি জানো এই প্রসেসে ভুল হবে না, এই প্রসেসটা খুবই মানে তোমার নতুন করে শিখার কিছু নেই, বাট এই টিডিএস জবটা তোমার হাতে করা লাগতো। আমার কাছে মনে হয় যে মানে এই ক্ষেত্রে একটা বড় ব্লেসিং, যে এই টিডিএস কাজগুলো তুমি ওরে দিয়ে দিতে পারতেছো, জাস্ট ম্যাথের এই ফাংশনটা তুমি আমাকে লিখে দাও, ওইটারে আমি ইউজ করে আমার বড় প্রজেক্টে কীভাবে কাজে লাগাইতে পারো, এতটুকুন আমার দায়িত্ব। আচ্ছা, সেকেন্ড কথা আমার কাছে মনে হয়েছে এআইতে করতেছে, তুমি সেম অ্যাপ্রোচটা নিতে পারো যে কোনো একটা টপিক শেখার ক্ষেত্রে।
তুমি যদি তারে প্রশ্ন করো এরকম, ভাই আমি প্রবলেম অ্যালগোরিদম শিখতে চাই, হ্যাঁ হ্যাঁ আমাকে বলো তো যে টপ 10টা কি কি অ্যালগোরিদম আছে যেটা শিখলে এসেনশিয়ালি আমার সমস্ত অ্যালগোরিদম সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। হি উড গিভ ইউ এ ভেরি গুড লিস্ট। মানে আমি তোমাকে আমি অ্যালগোরিদম যতটুকুনি পারি তোমাকে যত ভালো বলতে পারবো তার থেকে কারণ আমি মানুষ, আমি ভুলে যাই, সে এই ডাটা থেকে তোমাকে একটা কংক্রিট অ্যান্সার দিতে পারবে এই 10টা শেখো। এবং মানে মানে আই উড সে এআইকে একটা ভালো কোম্পানি হিসেবে ইউজ করা এখন মানে পসিবল। এবং রাদার দেন ধরো তাকে অমুকে বানাইছে, অমুকে হচ্ছে এই পলিটিক্যালি ওরিয়েন্টেড, এগুলা করে আমার খুব একটা লাভ হচ্ছে না। হ্যাঁ, রাদার আমি যদি তাকে আমার বেনিফিটে ইউজ করতে পারি, যত তাড়াতাড়ি বেনিফিট ইউজ করতে পারবো আমারও বেনিফিট, আমি তাল মিলিয়ে চলতে পারতাম, মানে সবার সাথে অ্যাটলিস্ট তাল মিলিয়ে চলতে পারবো। আর যদি মানে বিভিন্ন কারণে এটাকে বয়কট করি বা মানে আনএথিক্যাল চিন্তা করি, আলটিমেটলি আমি পিছিয়ে যাবো, আর কারো কোনো লাভ হবে না। Okay, since we talk about really interesting thing about political with AI, now we get to the most interesting part. এখন আমরা দেখতেছি যে বেশিরভাগ প্রোপাগান্ডা হচ্ছে, রাইট? পিপল লাইক সাম ব্যাড পিপল আর আই উড সে ব্যাড পিপল, কারণ তারা হচ্ছে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, একটা একটা কমিউনিটিকে মিসলিড করতেছে, রাইট? অ্যান্ড সিন্স উই আর ইউজিং এআই লিটারালি ফর এভরিথিং, রাইট? So how we use AI to, like, counter that problem basically? আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পারছি বুঝতে পারছি। মজার প্রশ্ন। আচ্ছা, এই ক্ষেত্রে আমার কাছে একটা এমনি তো জেনারেল ধরো কমন সেন্সিক্যাল একটা প্রিন্সিপাল আছে, যে যেটা বানাইছে সে চাবি তার পক্ষে কিছুটা থাকুক, তাই না? সো এই ক্ষেত্রে আমি যদি চিন্তা করি লেটসে, আমি একদম স্পেসিফিক কান্ট্রির নাম বললে, ধরো ধরো মিডিল ইস্ট, আমি কান্ট্রির নাম বলি, রিজিয়ন বলি, হ্যাঁ। মিডিল ইস্টের বিষয়ে অনেক ক্ষেত্রে চাইনা ইটস তুলনামূলক আনবায়াস, তুলনামূলক, আবার ওইদিকে আমেরিকা একটু তুলনামূলক বায়াসড, হ্যাঁ। আবার ধরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ক্ষেত্রে, এই ক্ষেত্রে চাইনা একটু বায়াস থাকার পসিবিলিটি হাই, এই ক্ষেত্রে আমেরিকা তুলনামূলক আনবায়াসড। তো আমি যদি মানে লেটসে চ্যাট জিপিটি ইউএস থেকে মূলত আসছে, ডিপসিক চাইনা থেকে মূলত আসছে, গ্রক ধরলাম ইউএসের একটা প্রোডাক্ট ধরলাম, ওকে। তাহলে আমি যদি এইটা করার চেষ্টা করি যে মিডল ইস্ট সম্পর্কে আমি জানতে চাবো, ডিপসিকরে জিজ্ঞেস করি। আবার মানে যেটা বললাম যে যার কাছে আমি আনবায়াসড অপিনিয়ন পাবো, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যে জানতে চাবো, গ্রকরে জিজ্ঞেস করি। আমি ইদানিং হচ্ছে গ্রকের বড় একটা ধরো গ্রকের পছন্দ করতেছি অ্যাটলিস্ট পলিটিক্যাল স্পেকট্রামে। আমার কারণ কি, সে হচ্ছে রিয়েল টাইম মানে খবর সার্চ করে সে ইয়া করে, অ্যান্ড মানে মেবি ইন্টেলিজেন্স সবগুলা বেশ কাছাকাছি। আজকে এ ক্লেম করে আমি ওরা ইন্টেলিজেন্স হারাই দিছি, কালকে ও ক্লেম করে আমি ইন্টেলিজেন্স হারাই দিছি। লেটস জাস্ট অ্যাজিউম যে ইন্টেলিজেন্সে মোটামুটি সবাই কাছাকাছি, কিন্তু রিয়েল লাইফ স্টোরিটা সে যে ইয়ে করতেছে। এবং আমি একটা তোমাকে একটা মজার ইয়ে বলি, ওই ধরো আমি প্রপাগান্ডার বিষয়ে যদি আসতেছে, একটা মানে কোন দেশে মাইনরিটিটা বেশি সেফ, হ্যাঁ, এইটা নিয়ে ধরো মানে বেশ কয়েকদিন ধরে ইয়ে টিয়া হইতেছে আর কি, হ্যাঁ। তো আমি গ্রককে জিজ্ঞেস করলাম, আমরা যদি মানে পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড ভায়োলেশন যেটা মানে ভায়োলেন্স যেটা বলে, যে ধরো আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টের প্রতি আমাদের একটা গ্রাজ আছে, তো ওদের সাথে যারা ছিল এরকম ঠিক সিমিলার গোজ ফর লেটসে আশেপাশের দেশগুলা। তো আমি মজা করে দেখলাম, সো ওইটা যদি বাদ দিই, লিটারেলি ধরো রিলিজিয়াস আইডেন্টিটির জন্য মানে কোন মাইনরিটি বেশি পারসিকিউটেড, গ্রকের অ্যান্সার হলো বাংলাদেশ হচ্ছে বেটার দেন লেটসে অন্য আশেপাশের যে কোনো একটা দেশ, যেটা ধরো প্রপাগান্ডার ক্ষেত্রে ইয়ে বলতেছে বাংলাদেশে আমরা মাইনরিটি রাইটস নিয়ে কনসার্ন, সেই দেশে মাইনরিটি ইজ মানে অ্যাটলিস্ট গ্রক অনুযায়ী, হ্যাঁ, আমি ধরে নিতেছি গ্রক ইজ আনবায়াসড এইসব ক্ষেত্রে। সে তার জিজ্ঞেস করলাম, তুমি প্রপাগান্ডা এগুলো বাদ দিয়ে তুমি লিটারালি মানে ভেরিফায়েবল সাইটেবল সোর্স থেকে তুমি যাচাই করে আউট অফ 10 রেটিং করো যে কোন দেশ রিলিজিয়াস মাইনরিটি আর কি বেশি ইয়েতে আছে, ডেঞ্জারে আছে। তো বাংলাদেশ ওয়াজ ওই যে পাশের দেশের থেকে এইখানে বেশি সেফার ছিল। তো এইটা ধরে মানে আমার কাছে মনে হয় এখন আমার আই উড সে ইট গোজ বোথ ওয়েজ। এখন ধরো সে আমাকে অ্যান্সার দিল যে না, সে আসলে বাংলাদেশে আসলে বেশি ডেঞ্জারাস ফর আর্গুমেন্ট সেক। আমার কাছে মনে হয় উই হ্যাভ টু মানে আপ টু ইট, মানে কি বলে ওন আপ টু ইট, যে তাইলে আমার নেক্সট প্রশ্ন এইটা হওয়া উচিত না যে গ্রক কেন আমার বিরুদ্ধে এই কথাটা বলো, সে কেমন শয়তানি করতেছে। রাদার আমার নেক্সট কোয়েশ্চেন এইটা হওয়া উচিত, আচ্ছা তাইলে আমরা নেক্সট স্টেপ কী হওয়া উচিত, আসলে মাইনরিটিকে সেফ ফিল করাতে আমার নেক্সট স্টেপ কী হওয়া উচিত, এইগুলো ক্ষেত্রেও সে আনবায়াস দিয়ে দিতে পারবে। সো আই থিঙ্ক আমার কাছে লাগে যে তুমি আনবায়াসড সোর্স থেকে তুমি চিন্তা করো যে খুব মানে বিচক্ষণ বুদ্ধিমান অনেক জ্ঞানী একটা মানুষ পৃথিবীতে আসছে যে তুলনামূলক আনবায়াসড, তারে তুমি যেসব জিনিস জিজ্ঞেস করতা, অ্যাকচুয়ালি মনের কথা জিজ্ঞেস করতা, তার সাথে শত্রুতা না করে
সেগুলো তুমি এআই কে জিজ্ঞেস করতে পারো। আই থিঙ্ক দ্যাটস এ গুড মাইন্ডসেট টু হ্যাভ। Okay, interesting. But there is this one question always that we have in mind যে আমরা এআই যে আমাদের অ্যান্সারটা দিচ্ছে, লেটস ফর এক্সাম্পল গ্রক, রাইট? এইটার মানে হাউ উই ডিফাইন যে বা হাউ উই বিলিভ দ্যাট ইট ইজ 100% কারেক্ট? জ্ঞানী বিচক্ষণ একটা লোক পাইছো, হ্যাঁ, তারও আসলে 100% ভেরিফায়াবিলিটি কারেক্টেবিলিটি নাই। রাদার তুমি একটা ট্র্যাক রেকর্ড দেখতে পারো, আর লিগ্যাল সায়েন্সে মনে একটা কথা বলে যে মোটিভেশনটা কি, আসলে সে খারাপ করবে এটার মোটিভেশনটা কি। এই ক্ষেত্রে যেটা বললাম যে যাদের আনবায়াস থাকার কথা, যেমন ধরো বাংলাদেশ থেকে যদি একটা এআই বানাই, তানজানিয়া আর গোয়াতামলে এদের মাঝে কোনো যদি কোনো মানে ঝামেলা থাকে, হ্যাঁ, উই ডোন্ট হ্যাভ এ বায়াস আর কি। মানে আমাদের বাংলাদেশের এআইকে তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাই তানজানিয়া গোয়াতামলের মধ্যে আসলে কি হয়েছে, ঘটনাটা কি, বা যতটুকু ভেরিফাইবল সোর্স থেকে জানা যায়, লেটস সে ভেরিফাইবল সোর্স ক্যান বি ইউএন, অথবা মানে লিটারালি ভিডিও আছে, ছবি আছে এবং স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখাইছে। এখন ধরো ধরো যে মানে যেগুলো সাইটেবল আর কি, হ্যাঁ, মানে একাডেমিয়া যেভাবে কাজ করে, সেই একাডেমিক আমি যদি প্রিন্সিপালগুলো ফলো করে যদি ইয়া করলে আসলে ওদের মধ্যে ঝামেলাটা কি, দেন ইট গিভস এ ভেরি গুড অ্যান্সার। আর এখন আলোর মতে যে এআই এমন একটা জায়গায় পৌঁছেছে, সে এই জিনিসটা আমি মানে তুমি যদি তাকে জিজ্ঞেস করো ভাই তুমি ভেরিফায়েবল বা সাইটেবল সোর্স থেকে বলো, অথবা একাডেমিয়া যেভাবে কাজ করে সেখান থেকে বলো, সো সে এইটুকুন বুঝতে পারে যে হোয়াট হি নিডস টু ডু। ধরো যে বাংলাদেশের একটা প্রপাগান্ডা মিডিয়া আছে বা অন্য দেশের একটা প্রপাগান্ডা মিডিয়া আছে, তারা তো খারাপ বলবেই। সো ওগুলারে কতটুকু নিয়ে বাদ দিতে হবে, ওরা অ্যাকচুয়ালি যেটা তথ্য দিছে সেই তথ্যটা আসলে কে ফার্স্ট হু মানে গেভ দ্য থিওরি আর কি। তো এইরকম তথ্য ব্যাক করে গিয়ে মানে আমরা একাডেমি, ধরো তুমি পিএইচডি করতেছো একটা টপিকে, তুমি যেভাবে চেক করতা বা যেগুলো তোমার কী বলে ক্রাইটেরিয়ন ফলো করা লাগতো, সেগুলো ক্রাইটেরিয়ন মোটামুটি ফলো করে সে একটা তথ্য দেয়। হ্যাভিং সেড দ্যাট, স্টিল বলবো এখানে ইউজ ম্যানিপুলেট না হোক, অ্যাটলিস্ট ধরো তোমার প্রেজেন্সটা ফিল করানোর একটা জায়গা আছে। যেমন ধরো, যেমন ডক্টর ইউনুসের এই কাজটা আমার খুব ভালো লাগছিলো যে সে ইউএনকে দিয়ে জাজ করাইছে। এখন ইস্যুটা হলো ধরো ইউএন এরকম জাজ করে নেই, হ্যাঁ, ওর কাছে মানে তখন ওর কাছে যদি ও যদি অ্যাকচুয়ালি আনবায়াস থাকতেও চায়, ওর কাছে ডাটা কি আছে, রেডিট বা অমুক মানে মিডিয়াতে বায়াসড একটা ডাটা, সে নিজেও বলতেছে প্রপাগান্ডা, আদার সাইডে জিরো ডাটা, মানে ভেরিফায়েবল সাইটে বলতে দূরের কথা, একদম জিরো ডাটা, হ্যাঁ, প্রপাগান্ডাও নাই। তাহলে তখন কি বলবে? ও বলতে পারে যে ভাই আমি এত কিছু, মানে একটা নর্মাল মানুষই কি বলবে যদি দূর থেকে কথা বলতে চায়, যে ভাই আমি আসলে খুঁজে পাইনি খুব বেশি ভেরিফায়েবল ডাটা, যতটুকুন পাইছি ততটুকুন ইন্ডিকেট করে তো মানে বাংলাদেশ খারাপ বা অমুক খারাপ, তাই না? এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমরা যদি অ্যাটলিস্ট সত্যের পক্ষে থাকি, হ্যাঁ, যে আমরা নিজের থেকে আবার প্রপাগান্ডা ছড়ালাম, ওইটা না করে আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ আমি যেহেতু সত্যের পক্ষে, আমি ভেরিফায়েবল সাইটেবল সোর্স আমি করব, এখানে এদেরকে এঙ্গেজ করব জিনিসটাতে, যাদেরকে আসলে মানে আনবায়াসভাবে করা যায়, বিলিভ করা যায়, এবং তারা ধরো আমার জায়গা থেকে করতেছে, এমন ওই সোর্সটাই আমি ধরলাম রেডিটে প্রকাশ করলাম, ধরলাম মিডিয়াতে প্রকাশ করলাম, ধরলাম ইংরেজিতে প্রকাশ করলাম, কারণ এখনও যে কোনো কারণে হোক মানে আমি যদি এআই বানাইতাম, আমি চাইলেও পারতাম না ইংরেজির থেকে বায়াসনেসটা সরাইতে, কারণ ভাস্ট মেজরিটি অফ দ্য ডাটা হচ্ছে ইংরেজি, এবং ইট ইজ পার্স করা ইজি, অনেক অ্যালগোরিদম গড়ে উঠছে ইংরেজি বেসিসে। সো ইংরেজিতে ডাটাটা কীভাবে ছড়ানো যায়, এগেইন আমি কিন্তু প্রপাগান্ডার কথা বলতেছি না, এইটা আসলে কেউই সাপোর্ট করবে না যে ও আমার নামে মিথ্যা কথা বলছে, আমি ওর নামে মিথ্যা কথা বললাম, টু রংস ডাজন্ট মেক এ রাইট, ওই রকম জিনিস হয়ে যায়। রাদার আমি রাইট, আমার এইটা তুমি আগে করো, ইফ ইউ আর নট রাইট, ঠিক আছে, মেক ইট রাইট, আর ইফ ইউ আর রাইট দেন লেট দ্য ওয়ার্ল্ড নো যে ইউ আর রাইট। সো ভাইয়া, আপনি ছোটোবেলায় যেমন দুষ্টুমি করতেন, এখন হয়তো করেন না, হ্যাঁ, হোপফুলি। সো আপনি পয়েন্ট এ থেকে লাইফের পয়েন্ট বিতে আসছেন। সো আপনার ওই পয়েন্ট এ থেকে পয়েন্ট বি আসার এই টার্নিং পয়েন্টটা কী ছিল? আচ্ছা, মজার প্রশ্ন। আমার হচ্ছে ওই ধরো ছোটবেলা আসলে এক্সেপশনালি দুষ্ট ছিলাম, হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার একজন ধরো আমি কারাতে ক্লাসে তখন ভর্তি হয়, হ্যাঁ, তো আমার যে কারাতে টিচার ছিলেন উনি আসলে অ্যামেজিং একটা ভালো মানুষ, হ্যাঁ। তো এর আগে আমার একটা সময় ছোটবেলায় ধারণা ছিল কি যে বুদ্ধিমান মানুষ ভালো হয় না, ভালো মানুষ বুদ্ধিমান হয় না, এই টাইপের একটা ধারণা ছিল অদ্ভুত। তো আমার ওই মানুষেরা দেখলাম যে মানে আমার টিচার যিনি, তো এত বুদ্ধিমান, প্রচণ্ড শার্প একটা মানুষ, আমার দেখে মেবি ওয়ান অফ দ্য শার্পেস্ট পার্সন,
আর এতই ভালো, তার সারাক্ষণ চিন্তাই থাকে যে কেমনে ওর ভালো করা যায়, কেমনে এর ভালো করা যায়। দেখা যেত যে ছোটবেলায় নিজে টাকা জমায় জমায় মানুষে মানে নিজে খুব একটা ইয়ে করতো না, ল্যাভিশ লাইফ লিড করতো না, এই টাকা জমায় এরে ধার দিতেছে তারে ধার দিতেছে। তো এই জিনিসটা আমার খুব হিট করছে, মানে এইটার মানে রুট কজটা কি। তো সে আবার মানে এসেন্সিয়ালি সে ইসলাম কোরআন নিয়ে অনেক মানে সময় স্পেন্ড করতো আর কি, বা বসেই থাকতো এটা নিয়ে। তো এইখান থেকে আমার দেখলাম যে তাহলে এটা তো করা যায়, কারণ দিস ইজ লেটস সে মানে আমি ভেবে বলি, ধরো আমি যদি ওনার মতো এই লাইফটা লিড করতে পারি, আমি নিজের দিকে রেসপেক্টের চোখে তাকাইতে পারবো। অ্যান্ড আমার মানে এখনও এটা পারি নাই, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি নিজের দিকে কতটুকু রেসপেক্টের চোখে তাকাইতে পারি। বা হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কাছে দোয়াও করি মাফ করে দিবে, বাট লেটস আমি অন্যভাবে চিন্তা করি। আমি যদি আমার লাইফের দিকে তাকাইতাম, আমি কি নিজের ক্ষমা করতাম যে মানে এই ছেলে এইগুলা কাজ করছে, এরে মাফ করা যায়? বা হ্যাঁ, মানে আমি যদি অন্য কারো পার্সপেক্টিভ থেকে বা আমার ধরুন বাবার পার্সপেক্টিভ থেকে যদি দেখতাম আমার ছেলেটা এটা করছে, যদি সব জানে, মানে উড হি বি প্রাউড? তো আমার কাছে মনে হয় যে মানে উনার মতো যদি আমি হইতে পারতাম, আমি আই উড বি প্রাউড ইনশাল্লাহ। তো মানে এগেন আমি প্রিন্সিপাল অনুযায়ী যে চলতে পারি তা না, বাট আই থিঙ্ক এইটা একটা ভালো কোয়েশ্চেন যে মাঝে মধ্যে নিজের জিজ্ঞেস করা যে আমি যেদিকে যাচ্ছি বা ওভারঅল যদি তাকাই, মানে এম আই মেকিং মাই সেলফ প্রাউড আর কি। সো বেসিক্যালি আপনি আপনার ওই টিচারটাকে ইউ সি অ্যাজ আ মেন্টর, রাইট? সো দ্য নেক্সট কোশ্চেন উড বি যে আপনার লাইফে মেন্টরশিপের গুরুত্বটা কতটুকু, এবং হ্যাভিং সেড দ্যাট হাউ মাচ ইটস ইম্পর্টেন্ট টু হ্যাভ আ মেন্টর? আচ্ছা, আমার কাছে মনে হয় লাইফে মেবি 50% নিজের এফোর্ট, 50% মেন্টার। আমার কাছে লাগে, হ্যাঁ, মানে আমি যতগুলো ফিল্ডে মোটামুটি একটা ধরো ইয়েতে নিয়ে আসতে পারছি, ধরো সফটওয়্যারের ক্ষেত্রে, হ্যাঁ, আমি ধরো টিচার ছিল না, কিন্তু ধরো আমি আম, ধরো এক বড় ভাইরে পাইছিলাম, উনি আসলে দ্য থিং ইজ হি ইন্সপায়ার্ড মি। আচ্ছা, সফটওয়্যারে এত মজার মজার জিনিস করা যায়, এত ডিপলি চিন্তা করা যায়। হয়তো উনি আমাকে ধরে ধরে কোড করা শেখায় নেই, বাট মানে এইরকম এইখানে এই ফিল্ডে থাকলে আমি এইরকম মানুষগুলারে দেখতে পারবো। আমি যদি কোড করতে থাকি, আমি একদিন উনার মতো কোড করতে পারবো। আমার কাছে লাগে এইটা একটা খুব বড় পার্সপেক্টিভ, একটা নর্থ স্টার। হ্যাঁ, যে আমি আসলে তাহলে ওই রকম যাওয়ার, ওই দিকে যাওয়ার চেষ্টা করি। আই থিঙ্ক মানে এরকম একটা পার্সোনাল নর্থ স্টার না থাকলে আম, মানে মজাটা পাওয়া যায় না, আগ্রহটা কমে যাওয়াটা স্বাভাবিক। আর এছাড়া হচ্ছে আমার মানে আমি এখনও ফিল করি যে আমার টিচারটা মাঝে মধ্যে আমার বকা টকা দিলে, তাহলে আমি মানে বা আমি যদি খুব বেশি ডিসিশন নিব কিনা, তখন আসলে ওনারে ফোন করি যে মানে তোমার অপিনিয়ন কি এখানে। তো মানে এখানে বকা টকা দিলে আমার কাছে মনে হয় যে আমি একটা ঠিক লাইনে থাকি, হ্যাঁ। তো আম, এইটা মানে আমি অন্যভাবে যদি চিন্তা করি, ধরো আমি অন্য কাউরে মানতেছি না, আলটিমেটলি আমি নিজেরা মানতেছি। অ্যান্ড হাউ মাচ ট্রাস্ট টু আই হ্যাভ অন মাই সেলফ, আমি নিজেরা খুব বেশি বিশ্বাস করি না, হ্যাঁ, মানে আমি দেখছি আর কি অনেক মানে অনেক সিচুয়েশনে আমি খুব একটা ভালো অ্যাক্ট করি না। তো আমি যদি নিজের থেকে কাউরে বেশি বিশ্বাস করি, ওয়াই নট পুট সাম অফ দ্য ডিসিশন পাওয়ার টু হিম। আই এম নট সেইং যে সে আমার জীবন চালায় দিবে, কিন্তু অ্যাটলিস্ট আমার বড় বড় টার্নিং পয়েন্টগুলোতে আমি তার অ্যাডভাইস নিব না কেন? সো আমার কাছে মনে হয় এরকম কিছু নর্থ স্টার থাকা প্রয়োজন। যে ভাই আমি যদি সফটওয়্যারে বলি, সফটওয়্যার এখন আমার নেক্সট কী করা উচিত, মানে ওই যেটা বললাম সফটওয়্যারের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, সফটওয়্যারে আমার ডিসিশনকে আমি বেশি ট্রাস্ট করি নাকি ওই ভাইয়ের ডিসিশনকে আমি বেশি ট্রাস্ট করি? অনেক ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রেই বলতেছি, অবভিয়াসলি একটা মানুষ অন্য মানুষের লাইফ পুরোপুরি জানে না, কিন্তু অনেকগুলো বড় ডিসিশনের ক্ষেত্রে দেখা গেছে আমার ডিসিশনের থেকে ওনার ডিসিশন উইজ মানে ট্রুথের কাছাকাছি বেশি, বা মোর প্রোডাক্টিভ, মোর হেল্পফুল এরকম। তো মানে ওয়াই উড আই ফুললি পুট দ্য ট্রাস্ট অন মাইসেলফ, যেখানে আমি বুঝতেছি যে আমি মানে তার থেকে আসলে এই ফিল্ড আসলেই কম জানি। ইন্টারেস্টিং। সিন্স ইউ সেড যে আপনি আপনার ইউ ট্রাস্ট সামওয়ান এলস মোর দেন ইউ, রাইট? ইন সাম অ্যাসপেক্টস। ইন সাম অ্যাসপেক্ট, টু বি ক্লিয়ার, কাজ আমরা তো একটা বাঙালি প্রবাদ আছে যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। সো হ্যাভিং সেড দ্যাট যে in some aspect you really need someone to like mentor you, right? So that's really interesting point. Also, you mentioned karate, right? You were learning karate, self-defense basically. So আমি জিজ্ঞেস করবো যে সেলফ ডিফেন্সটা আপনার লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে এবং সেলফ ডিফেন্স কতটুকু গুরুত্বপূর্ণ, লাইক অ্যাজ এ হিউম্যান বিং আই ফিল লাইক you should have at least like some of the knowledge of self defense. So how would it impact your life basically? আচ্ছা, সেলফ ডিফেন্স আসলে আমি একটু ক্লারিফাই করে নিই। লার্নিং বলতে আমি আসলে 2007-এ শেখা শুরু করছিলাম, অ্যান্ড দেন মেবি
মানে আমি যদি বেশিও এক্সটেন্ড করি 2015-16 পরে আসলে এটাতে ওই বছরে একবার বছরে দুইবার করে প্র্যাকটিস করা হয় এই টাইপের আর কি বিষয়। সো মানে ওইটা লাইফের একটা পার্ট ছিল অ্যান্ড লাইক দ্যাট ওয়াজ এ ভেরি সিগনিফিক্যান্ট পার্ট। মানে বিষয়টা ছিল কি যে প্রথম কথা সেলফ ডিফেন্স নিয়ে আমি আমার পার্সোনাল অ্যাচিভমেন্ট আমি কয়েকটা বলি। ধরো এক নাম্বার হচ্ছে এইটা আমার ওয়াজ দ্য ফার্স্ট প্যাশন দ্যাট আই ফাউন্ড, হ্যাঁ। এবং এবং প্যাশনের পরে আসলে প্যাশনের মর্যাদা জিনিসটা আমি বুঝতে পারছি। আম, যে এটা আমার পরবর্তী লাইফে হেল্প করছে, আমি তোমাকে আসতেছি একটু। প্যাশনে আমাকে হেল্প করছে কি, ধরো যে আসলে প্যাশন থাকলে, ধরো আমার নাক ভেঙে গেছে, হ্যাঁ, দেন আই ওয়াজ নট স্যাড ইন এনি ওয়ে। হ্যাঁ, যে আমার কাছে মনে হয়েছে এই জায়গায় আমি নাক ভাঙতে পারছি, তারপর আমি ছাড়ি না, মানে দ্যাট ইজ সামথিং টু বি প্রাউড অফ আর কি। মানে একটা সময় এরকম ছিল। তো এসেনশিয়ালি প্যাশন থাকলে আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছু স্যাক্রিফাইস করাটা অনেক ইজি হয়, মানে ইউ ডোন্ট ইভেন ফিল লাইক এ স্যাক্রিফাইস, যে মানে দিস ইজ সামথিং ইউ ন্যাচারালি ডু আর কি। তো এইটা আমার কাছে, এবং মানে এইটার জন্য কতটা পরিশ্রম করা যায় দেখা যায় যে মানে রাস্তায় হাঁটতেছি, কারাতের কিছু মুভ হয়ে লেগে, তখন আর কি হয়তো সামনে পরীক্ষা, কারাতের কিছু মুভ এমনি চলে আসতেছে, আবার একটু নিজের চেক দিতেছি যে রাস্তার মধ্যে তো এগুলো করা যাবে না, এরকম আর কি। সো প্যাশনটা আমার কাছে মনে হয়, বেনিফিটকে আমি পরে বলতেছি। এছাড়া সেকেন্ডলি আমি বলবো আমি খুব কমই বিশ্বাস করি রাস্তায় আমার সাথে এমন একজনের সাথে মারামারি লাগবে যে এই কারাতের মুভ দিয়ে আমি তাকে একদম শোয়ায় কিছু একটা করে ফেলবো। রাদার আমার কাছে লাগে যে 2 নম্বর বিষয়টা সে পরিশ্রম, প্যাশনের পরিশ্রমটা আমি আসতেছি। কারাতেতে আমাকে পরিশ্রম করা শিখাইছে, হ্যাঁ। এবং আমার কাছে মনে হয়েছে এই পরিশ্রমটা আমার লাইফে আসলে অনেক বড় বেনিফিশিয়াল একটা জায়গায় নিয়ে আসছে। ধরো সফটওয়্যারের ক্ষেত্রে, আমি যদি সফটওয়্যার শেখার ক্ষেত্রেই বলি, আমি যেহেতু লাইফে ওই পরিশ্রমটা দেখে আসছি, মানে অন্য কোনো পরিশ্রম আমার কাছে মনে হয় না এটা তোর কোনো পরিশ্রমই না আল্লাহর মধ্যে। তো সফটওয়্যারে রাজে কাজ করতে হবে, তো করলাম, মানে এমন তোর গায়ে ইয়ে লাগতেছে না। ধর বা আমি যদি তোকে একটা একটা মজার এক্সাম্পল বলি, ধরো অনেক দিনই গেছে এরকম যে ক্লাস হয়েছে 1-2 ঘন্টা ক্লাস হয়েছে, সারাদিন বের হয়ে ঠিক মতো পা ফেলাইতে পারতেছে না, কারণ পায়ের ব্যালেন্সও ঠিক নাই, শরীরেও এমন শক্তি নাই, মানে উল্টাপাল্টা করে পা ফেলাইতেছে, হ্যাঁ। এইরকম পরিশ্রম তার কোথাও ফেস করা লাগে না। আর একই সাথে এরপরও যদি আল্লাহ না করুক এরকম পরিশ্রম কোথাও ফেস করা লাগে, মানে আমার হাহুতাশ করবো যে আল্লাহ কেন আমাকে এত বিপদে ফেলাইলো, এটা করা লাগতেছে না, কারণ হচ্ছে মানে অলরেডি এক্সপিরিয়েন্স দিস, মানে এটা আমার এক ধরনের একটা ইয়াস হয়েছে আর কি। কি বা লাইফে একটা যেহেতু আছে আমি ইয়ে করতে পারি, ওর থেকে তো বেশি পরিশ্রম হয় না, বা হইলেও এর সমানই হয়েছে এরকম। দ্যাটস সেকেন্ড। থার্ডলি আমার কাছে লাগে কি, কনফিডেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। লেটসে আমি কারোর সাথে মারামারি করতেছি না, কিন্তু ওয়ার্স্ট কেস সিনারিও যদি এখানে কারোর সাথে মারামারি বেজে যায়, আমি শুধু শুধু মায়ের খেয়ে চলে আসবো। আপনি মেনশন করছেন যে আপনি কারাতে শিখেছেন, সো আই ওয়ান্টেড টু রিয়েলি নো অ্যাবাউট যে এই সেলফ ডিফেন্স বেসিক্যালি কারাতে, হাউ ইট ইম্প্যাক্টেড ইউর লাইফ, এবং এটা কতটুকু গুরুত্বপূর্ণ একজন লাইক অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং অলসো, লাইক হাউ মাচ ইটস ইম্পর্টেন্ট টু লার্ন or to learn self-defense basically. আচ্ছা, সেলফ ডিফেন্স নিয়ে ধরো যে একটা প্রচলিত কথা, হ্যাঁ, আছে, বা ধরো টিভি দেখলে একটা ইয়ে হয় যে এমন কিছু জিনিস শিখে ফেলছি যে 5-10 জন 15 জন আসলো একদম ধুমাধুম কি জানি বিভিন্ন নায়কের মতো কিছু করে ফেলা যাবে, হ্যাঁ। রিয়েলিটির ধারে কাছেও কিছু না। এবং ধরো আমি লাইফে বিশ্বাস করতে খুবই কষ্ট হয় যে আমার কোনো দিন আল্লাহ না করুক ওই রকম কোনো একটা দিন আসবে যে 5-10-15 জন আমার সাথে লাগতেছে, তার সাথে আবার মারামারি করে জিতে আসতে হবে। আমি বরং সেলফ ডিফেন্স থেকে আমার অ্যাচিভমেন্ট অন্যভাবে মানে মেট্রিকটা অন্যভাবে ডিফাইন করি। ধরো 1 নাম্বার হচ্ছে যে আমি যদি বলি সেলফ ডিফেন্সটা ওয়াজ দ্য ফার্স্ট প্যাশন দ্যাট আই ফাউন্ড ইন লাইফ, হ্যাঁ। যে এইটার প্রতি আমার এত ভালো লাগছে, ধরো এর আগে পড়াশোনায় মনোযোগ ছিল না বা হোয়াট এভার, কিন্তু লাইফে যে আসলে কোনো একটা বিষয়ে এত মনোযোগী হওয়া যায়, এত ধরো জাস্ট আমি ঘুমাইতে পারতেছি না, ওই জিনিসটা করতে ইচ্ছা করতেছে, এরকম হওয়া যায়, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই এক্সপিরিয়েন্স দিস আর কি, হ্যাঁ। তো জিনিসটা আমরা এরকম কথা, শুধু আমি না, আমার ধরো মানে আমার সাথে যারা শিখতো, মানে সহপাঠী, কারাতের যদি আমি সহপাঠী বলতে পারি, তো তাদের ক্ষেত্রে দেখছি ধরো রাস্তায় হাঁটতেছি, হঠাৎ করে কারাতের একটা মুভ মনে পড়ে গেছে, ওইভাবে করা যায়, হ্যাঁ। তো হাতটা নাড়া ওইরকম করতেছে, পরে আবার নিজের চেক দিলাম যে না এটা করা যাবে না, হ্যাঁ। মানে আই এম নট সেইং দ্যাটস এ গুড থিং, বাট এই যে প্যাশনের এই ফিলিংটা, মানে দিস কামস আউট অফ ইউ, এই ফার্স্ট টাইম এই লাইফে এটা ফিল করছি। অ্যান্ড দেন
মানে আই অ্যাকচুয়ালি আন্ডারস্টুড দ্য পাওয়ার অফ প্যাশন। প্যাশন বলতে মানে প্যাশন ইন মানে সাম ফিল্ড আর কি। আসলে প্যাশন থাকলে একটা মানুষ কত তাড়াতাড়ি কত বেশি দ্রুত ডেভেলপ করতে পারে। আর সেই অনুযায়ী যদি আমি গা ছাড়া কাজ যেটা বলে যে করলাম, বাবা মা পাঠাইছে করলাম, সেটার মানে ইম্প্যাক্ট আর প্যাশনের ইম্প্যাক্ট আসলে কত পার্থক্য হয়, এক নাম্বার। সেকেন্ড কথা হচ্ছে পরিশ্রম। এইটা আমি ধরো কারাতেতে মানে আল্লাহর রহমতে পরিশ্রমটা আসলে অনেক বেশি করা লাগে। এইটা ধরো যে আমাদের আমি মাঝে মধ্যে ক্লাস নিতাম আর কি, দেখা যেত যে অনেকে বমি করতে চলে গেছে ক্লাসের মধ্যে, হ্যাঁ, তো বমি করে আবার এসে আবার ক্লাস করে, বা একবার একটা মানে অজ্ঞান হয়ে গেছে ক্লাস করতে করতে, মানে অন্য কোনো কারণে জাস্ট ক্লাস করতে পরিশ্রম করতে করতে, বা আমারই ধরো প্রায় অজ্ঞানের মতো অবস্থা হয়েছে, এরকম মাল্টিপল ইয়া আছে, বা ক্লাস করে বের হয়েছে দেখা যায় সারাদিন ঠিক মতো পা ফেলাইতে পারতেছে না, এরকম গা হাত পা 2-3 দিন ধরে ব্যথা ট্যাথা। তো এই জিনিসগুলো আমার কাছে লাগে কি, মানে ধরো আমি যেহেতু ঢাকার মোটামুটি একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছে, এই পরিশ্রমটা অ্যাকচুয়ালি যে লাইফে এগুলো পরিশ্রম মাঝে মধ্যে করা লাগে, বা এই ফিলিংগুলো আছে জীবনে, হ্যাঁ, এইটা আসলে ফার্স্ট টাইম কারাতের মাধ্যমে আমি এক্সপিরিয়েন্স করছি। অ্যান্ড দ্যাট ইজ আমার আমার কাছে মনে হয় যে একটা পার্সোনালিটি গড়ে তুলতে ইট ইজ ভেরি ভ্যালুয়েবল আর কি। কারণ পরবর্তীতে ধরো অফিসের কাজে হোক, বা এমনি অন্য কোথাও বেড়াইতে গেছি হোক, মানে পরিশ্রম করলেও মানে আমার কাছে মনে হয় যে একটা মানে বেঞ্চমার্ক সেট হয়ে গেছে যে ওই রকম পরিশ্রম হয়েছে কিনা, ওই রকম যেহেতু পরিশ্রম হয় না লাইফে, এর থেকে বেশি পরিশ্রম করছে, এখন কেন এত মানে ইয়ে করতেছে, এত মন খারাপ হইতেছে। এইটা আমার কাছে লাগে সুন্দর একটা বেঞ্চমার্ক দাঁড়ায় গেছে আল্লাহর রহমতে। আর থার্ডলি আমি বলবো যে আচ্ছা প্যাশন বললাম, পরিশ্রম বললাম, আচ্ছা কনফিডেন্স। আমার কাছে লাগে কি মানে রাদার ধে আমি ওই যে কোনো একটা জায়গায় গেলে মারামারি হবে, মারামারি করে একদম মানে নায়কের মতো কিছু করব, এইটা না যতটুকুন হবে তার থেকে বরং ধরো আমি একটা জায়গায় গেলে শুধু শুধু মার খেয়ে চলে আসবো, বা ও অন্যায় করছে তারপরেও মানে সম্পূর্ণরূপে কিছু না করতে পেরে মার খেয়ে চলে আসবো, এই ভয়টা তুলনামূলক নাই যে তা না, কিন্তু তুলনামূলক অনেক কম লাগে আল্লাহর রহমতে। অ্যান্ড দ্যাট ইজ এ আমার কাছে লাগে এইটা আসলে লাইফে বেশ বড় একটা ইম্প্যাক্ট ফেলে। যে ধরো অমুকে তমুকের সাথে ঝগড়া করতেছে, হ্যাঁ, বা অমুকে ধরো একটা বয়স্ক মহিলারে ঝাড়ি দিতেছে, হোয়াট এভার, হ্যাঁ, আমি জাস্ট বানায় বানায় সিচুয়েশন বলতেছি। তো এই সময় আমার মানে মাথায় আসাটা স্বাভাবিক, বা আসতেই পারে যে আমি গেলে ভাই দু একটা ঝাড়ি দিয়ে আসবে, না যাই। কিন্তু আমার কাছে লাগে কারাতেতে একটা কনফিডেন্স এনে দেয় যে ধরো আমি ওখানে যাই কি হবে, এবং আসলে আমি দেখছি 99% কেসে কিছুই হয় না। মানে যে শুধু শুধু হম্বিতম্বি করতেছে সে আসলে চলে যায়। ইভেন আমি এরকম হয়েছে, আমি বলতেছি আমার ধরো দুই বাচ্চা, হ্যাঁ, ওই কার সাথে কে জানি মানে শুধু শুধু ওই যে চাঁদা তুলবে টাকা নিবে এরকম, হ্যাঁ, তা আমি ওইটা নিয়ে আগে গেছি। এখন আমার হাতে দুইটা বাচ্চা আছে, সে যদি অ্যাকচুয়ালি কিছু করে আমার কিচ্ছু করার নেই, হ্যাঁ, কিন্তু আমি মানে কিন্তু এক ধরনের কনফিডেন্স থাকে যেটা আমার কাছে মনে হয়েছে কি যে অ্যাকচুয়ালি তারা কেউ কিছু করে না। তো এই কনফিডেন্সটা আমার কাছে মনে হয় লাইফে আগায় দেয়। আল্লাহ না করুক ওই রকম সিচুয়েশন আমার কোনোদিন দেখতে হবে, আসলে কনফিডেন্সটা আমার ব্যাকফায়ার করছে যে আসলে বিপদে পড়ে গেছি। বাট আমার কাছে মনে হয় যে এইটার মানে লেটস সে দ্য প্রোজ আউটওয়ে দ্য কনস। সো এই তিনটা পয়েন্ট আমি বলবো যে মার্শাল আর্ট থেকে শেখা যায়। So, going back to one really small point, finding your passion, uh, um, that change your whole perspective, right? So, how one can like find your passion? I know like the typical answer would be যে তুমি অনেক কিছু ট্রাই করো দেন ইউ ফাইন্ড ইউর প্যাশন, কিন্তু মানুষ 2-3টা অন্য কিছু ট্রাই করার পরে হতাশ হয়ে যায়, দে ডোন্ট ফাইন্ড দেয়ার প্যাশনস। সো ইন দ্যাট কেস হোয়াট ওয়ান ক্যান ডু? আমার কাছে লাগে কি প্যাশনের সাথে মেন্টরটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে আই হাইলি ডাউট যে আমি কারাতে সম্পর্কে এত ভালো কিছু বলতেছি, আমার যদি ওই মেন্টরটাকে পছন্দ না হইতো, ওই মেন্টর ডাস কারাতে, এই লিঙ্কেজটা যদি আমার না থাকতো, আই হাইলি ডাউট হঠাৎ করে আমার কারাতে ঢুকাই দিলে আমি কারাতে সম্পর্কে এতটা প্যাশনেট হতাম। এইটা আমার পার্সোনাল একটা ইয়ে আছে, ওই জন্য আমার কাছে মনে হয়েছে ঠিক সেম গোস ফর সফটওয়্যারের ক্ষেত্রে, যে আমার যদি মানে শুধুমাত্র সফটওয়্যার দিকে ছেড়ে দিত, অ্যাটলিস্ট থিওরিটিক্যাল জিনিসগুলো শেখা বা সফটওয়্যার গুছায় লেখা এরকম বিভিন্ন কিছু মানে লেটস এ পার্সপেক্টিভ আছে সফটওয়্যারে, এইগুলার প্রতি আমি একটু অনেক মনোযোগী হয়ে খোঁজার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। সফটওয়্যারের মেন্টরটারে যদি আমি না দেখতাম, এই প্যাশনটা আসতো কেন জানি আমার বিশ্বাস হয় না। ঠিক একই রকম ধরো আমি ল্যাঙ্গুয়েজের প্রতি কেন জানি একটা ফ্যাসিনেশন আছে, যে ল্যাঙ্গুয়েজ শিখতে ইচ্ছা করে। এরকম ল্যাঙ্গুয়েজে আমি একটা মানুষ পাইছি বা দু একজন মানুষ পাইছি যাদের আসলে মানে ইন্সপায়ারিং, এত কিছু জানে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, মানে এত গবেষণা করছে, এত কিছু বলছে, আর এগুলো বোঝার পরে আসলে এত সুন্দর সুন্দর ইয়ে করতে পারতেছে, এত সুন্দর থট ফর্মুলেট করতে পারতেছে। আমি কেন ওইটা পারবো না? মানে এই জিনিসটা আমার কাছে লাগে যে
মানে ইটস নট এ ধরো যে ছোটবেলায় আমার মধ্যে সুপ্তভাবে কারাতে লুকায় ছিল, বড় হওয়ার পরে কারাতে বের হয়েছে, রাদার মানে কিছুটা কারাতে ছিল, কিছুটা মেন্টরশিপ ছিল। আই থিঙ্ক বোথ অফ দেম আর অ্যালাইন্ড। আমাকে যদি সাজেশন বলতে বলো, হ্যাঁ, সার্চিং মেনি থিংস ইজ ওয়ান। আই উড সে অলসো ফাইন্ড এ মেন্টর। মানে যে কোনো ফিল্ডে যে একটা গুড মেন্টর, হ্যাঁ, তোমার ধরো যে আমি বলবো না খারাপ কাজের একটা মেন্টর যে তোমার মাস্তারি শেখায়, রাদার যে ধরো ইভেন ফুটবলে হইতে পারে, হোয়াট এভার দ্য পার্সন দ্যাটস অ ইন্সপায়ারিং। মেবি এখন যদি এমন হয় যে মেসি অ ইন্সপায়ারিং, তার তো আমি পার্সোনালি কানেক্ট করতে পারছি, মোটামুটি পার্সোনালি কানেক্টেবল একটা অ ইন্সপায়ারিং পার্সন। আমি যার মতো এই পার্টিকুলার ফিল্ডটাতে আমি যার মতো হইতে চাই, করতে চাই, আই থিঙ্ক দ্যাট ইজ মানে প্রবাবিলিস্টিক্যালি দ্যাট উড টেক ইউ ক্লোজার টু ইয়ার প্যাশন আর কি। One more thing that I would really like to know that personally sometime I struggle with is procrastination. এইটা কিভাবে ওভারকাম করা যায়? মানে যারা জিজ্ঞেস করছে, আমি তো মানে মাস্টার প্রোক্রাস্টিনেটর। হ্যাঁ, এটা নিয়ে মনে হয় একটা কার জানি ভিডিও আছে যে প্রোক্রাস্টিনেশন মাঙ্কি, এরকম একটা ভিডিও আছে, টেড টকও আছে, যে এসেনশিয়ালি সে মানে খুব মজার একটা ভিডিও, কিন্তু ওয়ান অফ দ্য টেক অ্যাওয়েজ ফ্রম দিস সে একটা ইয়ে করছে। এই ভিডিওটা প্রথমবার ছাড়ার পরে তার দেখা গেছে পিএইচডি থেকে শুরু করে মানে অনেক বড় বড় লাইফে খুবই সাকসেসফুল পারসন, সেও তার কাছে এসে বলতেছে, ভাই আমি তো সেই পরিমাণে প্রোক্রাস্টিনেশন করি, কি করব? তো এটা মনে হয় একটা ইয়া আছে, একটা স্পেকট্রাম আছে। অ্যাট ওয়ান লেভেল অফ প্রোকাস্টিনেশন ইজ হেলদি। মানে একদম যদি আমি প্রোকাস্টিনেশন পুরোপুরি সরায় ফেলতে চাই, দেন মানে এসেনশিয়ালি আমি দিনে ৮ ঘন্টা বা ১২ ঘন্টা জাগা আছি, ১২ ঘন্টায় কিছু না কিছু কাজ করতেছি। অ্যাজ ফার অ্যাজ এ রিমেম্বার, এটা আসলে স্ট্যাটিস্টিক্যালি এটা হেলদি না। কারণ হচ্ছে তুমি মানে একটু মানে প্রোকাস্টিনেশন ইজ এ ওয়ে অফ, আই উড সে ইট ইজ অ্যান অপরচুনিটি ফর লেটস সে লুকিং ব্যাক, যে কাজটা করলাম আজকে সকাল থেকে, যে কাজটা হয়েছে বা যে ঘটনাটা ঘটছে, কুড আই হ্যাভ ডান সামথিং বেটার। বা এমন তুমি যদি মানে ধরো অনেক ক্ষেত্রে ইয়া হইতেছে, লেটস সে তুমি বলতেছো আচ্ছা আমি চিন্তা করো, মেপে মেপে চিন্তা করব, অনেক চিন্তা আছে দ্যাট উড হ্যাভ বিন ইম্পর্টেন্ট ফর ইউ টু থিঙ্ক, তুমি এটা চিন্তা করতে পারতেছো না, ব্রেন অটোমেটিক্যালি তোমার তুলে দিত, ভাই এই জিনিসটা নিয়ে চিন্তা করো। সো প্রোক্রাস্টিনেশন ইজ দ্যাট মেকানিজম অফ দ্য ব্রেন। সো আই ডোন্ট থিঙ্ক প্রোক্রাস্টিনেশন আমি জিরো আউট করে দিব, এইটা শুড বি এ গোল। আই ডোন্ট থিঙ্ক সো। বাট আমি যদি এইটা করতে পারি যে অ্যাটলিস্ট একটা ফরম্যাটে নিয়ে আসলাম যে হ্যাঁ আমি এতটুকুন টাইম প্রোক্রাস্টিনেশন করতেছি, এতটুকুন মানে এমনি ইয়ে করব, আর এতটুকুন টাইম বা উল্টাভাবে চিন্তা করলে এতটুকুন টাইম ডেইলি আমি কাজ করব, এইটুকুন ইজ গ্যারান্টিড। হ্যাঁ, এরপরে প্রোক্রাস্টিনেশন করি আর যাই করি। আই থিঙ্ক দ্যাট ইজ এ বেটার ফরম্যাট। আমার কাছে অনেক ক্ষেত্রে লাগছে কি, আমি যে মানে কনটেক্সট সুইচিংয়ের ক্ষেত্রে আমি মানে এখনও জিনিসটা ভালো মতো বুঝে উঠিনি, বাট মানে আই হ্যাভ দিস হাঞ্চ, বা আমি যে নিজের লাইফে কয়েকটা হাইপোথেসিস টেস্টিং করার চেষ্টা করতেছি যে কনটেক্সট সুইচিংয়ের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি প্রোক্রাস্টিনেট করি। লেটস সে ধরো আমি মেবি অফিসে এই কাজটা করতেছিলাম, হ্যাঁ, অ্যান্ড দেন সামথিং কমপ্লিটলি ডিফারেন্স, ধরো এই পাসপোর্ট অফিস থেকে ফোন দিছে আমার পাসপোর্টে এই কাজটা করা লাগবে, এরপরে আবার কিন্তু যেটাতে একটু মাথা খাটানো লাগে, ইটস নট এ মাইন্ডলেস টাস্ক আর কি, ওইটা করলাম, করে ফিরে এসে আবার ধরো কাজের দিকে মনোযোগ করলাম, এই সময় আসলে আমি দিতে পারি না মনোযোগ, অনেকটা একটা লম্বা সময় প্রোক্রাস্টিনেট করা লাগে। মানে আই কুড ডিফাইন ইট অ্যাজ লেটস, ওই যে প্রবলেম সলভিংয়ের ডিফিনিশন, ক্লিয়ার থিঙ্কিং, ওই পার্সপেক্টিভ থেকে যদি বলি, আই কুড ডিফাইন ইট অ্যাজ ধরো ব্রেনে আসলে ইট ইজ, এটা মনে হয় একটা ওয়েল থট আউট থিওরি যে কনটেক্সট সুইচিং ব্রেনের জন্য সবচেয়ে এক্সপেন্সিভ টাস্ক। কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু তাই, কনটেক্সট সুইচিংটা অ্যাকচুয়ালি সবচেয়ে এক্সপেন্সিভ টাস্ক। তো সেই ক্ষেত্রে ব্রেনের একটা মানে কুল ডাউন পিরিয়ড লাগে, যে এই পিরিয়ডটা ইয়া করা যায়। তো এইটা যদি আমি প্রিন্সিপাল হিসেবে ধরে নিই যে হ্যাঁ প্রোক্রাস্টিনেশন ইজ এসেনশিয়ালি কুল ডাউন মেকানিজম ফর কনটেক্সট সুইচিং, তাহলে আমি যেটা করতে পারি যে এসেনশিয়ালি যতটুকু আমার লাইফে কনটেক্সট সুইচিং কমানো যায়, হ্যাঁ, এইটা করতে পারি। আর রিসেন্টলি আমি একটা জিনিস টেকনিক ট্রাই আউট করতেছি, আমার খুব মানে বেশ কাজে দিছে। আমি এখন কোন কনটেক্সটে কাজ করব এইটা লিখে খুব ওয়েল ডিফাইন, ধরো বোর্ডে লিখলাম অথবা খাতায় লিখলাম, চোখে দেখতেছি আমি এখন এই কনটেক্সটে কাজ করব, এই কনটেক্সটে চিন্তা করব, আপাতত আমার কয়েক ঘন্টা চিন্তা এইটা ঘিরে হবে। আশেপাশে ছোটোখাটো চিন্তা থাকতে পারে, ওইটাও হয়তো লিখে নিলাম বা না লিখলাম, বাট উইট ইজ নট আ মেজর ফোকাস ইন মাই থিঙ্কিং আর কি। এইটা লিখে যখন করা শুরু করতেছি, এরপর যখন কনটেক্সট সুইচ করতেছি, মেজর কনটেক্সট সুইচ, ধরো যে মানে এই কাজ করতেছিলাম সম্পূর্ণ ভিন্ন একটা কাজ যেটাতে অনেক ফোকাস করা লাগবে, আবার ঠিক আছে এই কনটেক্সটটা রেখে দিলাম এবং মানে স্পেসিফিক্যালি লিখে নিলাম। আমার কাছে লাগে কি, আমার কারণ এই কাজটা করার পিছনে আমার একটা হাইপোথিসিস ছিল, কাজে লাগতেছে, এখনও কাজ করতেছে, বাট আই এম নট শিওর যে এই দিস ইজ আ সলিডিফাইড থিওরি অর নট। ব্রেন আসলে কনটেক্সট সুইচিংয়ের সময় একটু
কনফিউজ থাকে, আমি কি এই দিকে চিন্তা করবো নাকি ওই দিকে চিন্তা করবো, তার সাথে কিছুই না চিন্তা করি, মাঝামাঝি চিন্তা করি, এরকম একটা। ওয়াইরেজ আমি যদি একদম কনফিডেন্টলি ব্রেনের একটা ডিকটেশন দিতে পারি যে ভাই তুমি এখন এখানে চিন্তা করবা, মানে দিস ইজ আই হ্যাভ ডিসাইডেড ইট, আই থিঙ্ক ব্রেন এখানে বেশি সাপোর্ট দেন। আমার জন্য এটা আপাতত খুব বেশি কাজ করতেছে। আই এম নট শিওর যে এর কয়দিন পর হয়তো চেঞ্জ হতে পারে, আরেকজন তুমি জিজ্ঞেস করলে অন্য অ্যান্সার দিতে পারি, বাট ফর নাও ইটস ওয়ার্কস গুড ফর মি আর কি। Wrap up this conversation. Last question would be like, আপনি যদি আবার like let's just say you're in your 20s, so what would you do differently যে আপনি advice to your younger self, or কি ডিফারেন্ট করতেন যে হয়তো আপনার পার্সপেক্টিভটা চেঞ্জ হইতো আরও, বা ইউ উড বি ইন এ ডিফারেন্ট প্লেস? এই আমার কি এত বুড়া মনে হয় 20s বলতেছো আমি? আচ্ছা, আমার কাছে মানে ইয়ে হয়েছে কি, আল্লাহর রহমতে আমার গ্র্যাজুয়েশনটা ওই যে ইউকে ডিগ্রি থাকার কারণে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম সুইচ করছে, দেখা যাচ্ছে 21 বছর বয়সের মধ্যে গ্র্যাজুয়েশনটা ইয়ে হয়েছে। অ্যান্ড মোটামুটি গ্র্যাজুয়েশনের পরে আমি মানে লাইফটা নিয়ে আমি আগের লাইফটা নিজের যতটা ধিক্কার দিই, তারপরের লাইফটা এতটা ধিক্কার দিই না। কারণ হচ্ছে ততদিন আমি সফটওয়্যার অ্যাজ এ প্যাশন পেয়ে গেছিলাম এবং সে অনুযায়ী কাজ করা শুরু করছিলাম। তো আমার যদি জিজ্ঞেস করো যে 21 অ্যাবাভ লাইফের প্রতি আমার ইয়া কি, আই উড সে আচ্ছা আমি এইভাবে বলি, দুইটা অ্যাডভাইস আমার কাছে খুব ইয়ে লাগছে। যে জর্ডান পিটারসন একটা সাইকোলজিস্ট আছে, যদিও তার ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে মানে তার পজিশনটা আমার কাছে খুবই বিচ্ছিরি লাগছে। হ্যাভিং সেড দ্যাট, তার কাছে অনেকগুলো অ্যাডভাইস নেওয়া যায়, সে একাডেমিয়াতে সে প্র্যাকটিক্যালি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আর কি। সে একটা কথা বলছিল, আমি ধরো তুমি কারোর সাথে যখন ঝগড়া করবা এরপর থেকে এই প্র্যাকটিসটা করবা, মানে আমি তারাকে কোট করতেছি আর কি, এরপর থেকে এই প্র্যাকটিসটা করবা যে যার ঝগড়া করতেছো বা যার সাথে তর্ক করতেছো প্রথমে তুমি গুছায় তার পজিশনটা তাকে বলবা। লেটসে সে আমাকে অনেকগুলো গালাগালি করলো, অনেক কিছু বললো, আমি এই আমি সেই আমি এই করছি, আমি তাহলে গুছায় প্রথমে তাকে বলবো যে ভাই আমি যদি ঠিক বুঝে থাকি এসেনশিয়ালি আমি এই কাজটা করছি, তার ফলে আপনার এই সমস্যাটা হয়েছে এবং এইটার জন্য আপনি আমাকে মাফ করতে পারতেছেন না, বা আপনি আসলে আমার প্রতি মানে রাগ করে আছেন, হ্যাঁ আমি কি এটা ঠিক বুঝছি, এইটা বলার পরে তুমি তোমার পয়েন্টটা বলবা। অ্যান্ড আই ফেল্ট লাইক দিস ইজ এ লাইফ চেঞ্জিং অ্যাডভাইস। কারণ কি সে মানে অনেকগুলোকে মানে জিনিস হয় এটাতে। একটা হচ্ছে কি যে ধরো ওই একটা ভালো একজনের কাছ থেকে আরেকজনের কোট করতেছি, পার্সোনাল একটা ফ্রেন্ড, সে বলতেছে যে মানে দ্যাট ওয়াজ টু মনোলগস রাদার দেন এ ডায়ালগ, হ্যাঁ। এবং লাইফে আমি দেখছি এই জিনিসটা বারবার করতে, হ্যাঁ, শুধু আমার না, আশেপাশে অনেকের ক্ষেত্রে, যে ওর মতো কথা বলে যাচ্ছে, এও তার মতো কথা বলে যাচ্ছে, অ্যাকচুয়ালি ওর সমস্যাটাকে, ও কেন রাগ করছে, ও কি চাচ্ছে এও বুঝতেছে না, এ কি হয়তো দুজনই কারেক্ট, হয়তো দুইজনই হোয়াট এভার দ্য কেসেস, কিন্তু ও বুঝতেছেই না ও কি চাচ্ছে, এবং মানে দুজনের জন্য অ্যাপ্লিকেবল। আমি যদি প্রথমে বুঝি যে ভাই ও আসলে এইটা চাচ্ছে, দেন মেবি সলভ করতে পারবো। আর মজার কথা হলো কি, মানে ওই জর্ডান পিটারসন ইয়ে করতেছি, সে বলতেছে যে তুমি যদি সলভ করতে নাও পারো, তুমি যখন একটা মানুষের বলতেছো যে ভাই আপনি কি চাচ্ছেন, আপনি কি বলতে চাচ্ছেন, বা আপনি কি ফিল করতেছেন আমি বুঝছি, কিন্তু বুঝেও আমি আপনার সাথে অ্যাগ্রি করতে পারতেছি না, দ্যাট হ্যাজ এ বিগার ইম্প্যাক্ট। মানে এরপরে তার কানটা খুলে যায় যে আসলে সে আমার বুঝে কথা যখন বলতেছে, মেবি আমিও তাকে লিসেন করা ওয়ার্থ ইট আমার কাছে। হ্যাঁ, মানে মেবি আমি রং, কিন্তু মানে সে এখন মাচ মোর লেটসে ওপেন টু সাজেশন বা ওপেন টু মাই পয়েন্ট অফ ভিউ। কিন্তু মানে সে, আমি যদি তার পয়েন্ট অফ ভিউ না নিই, সে কেন আমার পয়েন্ট অফ ভিউর জন্য ওপেন হবে? এইটা আমি অনেক লাইফে লেট রিয়েলাইজ করছেন। মানে আমার কাছে মনে হয় যত আর্লি এটা রিয়েলাইজ করা যেত আমার জন্য বেটার হইতো। এইটা একটা। আর সেকেন্ডলি ধরো যে একটু রাগটা কম হলে ভালো হয়, হ্যাঁ, এটা আসলে মানে প্র্যাকটিস করতেছে এখন, দেখি আল্লাহ কতটুকু নিয়ে হয়। এইটা হচ্ছে আফটার 20s আমার সাজেশন। আর বিফোর 20s যদি বলো, যেমন আমি মনে করি আমার ছেলের ক্ষেত্রে, হ্যাঁ, ওই যত ধরো আমার যেটা হয়েছে কি, মানে 20-21 পর্যন্ত আম্মু পুরোপুরি সাপোর্ট দিয়ে গেছে। আমি আসলে মানে আম্মুর কাছ থেকে চেয়ে খাইতাম, মানে আম্মুই হাত খরচ দিত, যা যা আছে সব কিছু আম্মু বেয়ার করতো, আব্বু আর কি। এইটা আসলে আমার কাছে লাগছে সে তো তার ভালোবাসার জায়গা থেকে করছে, কিন্তু আমার নিজের জন্য ওই যেটা বললাম, নিজের প্রতি একটা ধিক্কার জন্মায় যে আসলে আম্মুর এত কষ্ট দিয়েছি, মানে এত জ্বালাইছি, যে এই মানে এই ছোট ছোট প্রত্যেকটা বিষয় হচ্ছে তার ইয়ে করছে। এবং আই হ্যাড দিস ফিলিং যে দিবা না কেন, মানে অ্যাজ ইফ আই হ্যাভ দ্য রাইট, যে তোমার এটা, তুমি আমাকে জন্ম দিয়েছো, তোমাকে এটা দিতে বাধ্য। তো এইটা আমার কাছে লাগে কি, আমি যখন রিয়েল লাইফে কাজ করা শুরু করছি তখন এই পার্সপেক্টিভটা শিফট হয়েছে, যে ধরো মানে আসলে টাকা গাছ থেকে পড়ে না, মানে এটা আসলে মুখ দিয়ে বললে এখন বলতে পারি, কিন্তু আসলে নিজে কাজ করে ধরো নিজে, মানে আমি তখন ওই যে ইউকেতে ভার্সিটির পাশাপাশি ইয়ে করতাম, ওই যে
দোকানে কি জানি, দোকানে কাজ টাজ করে না, এগুলো করতাম, দেখতাম যে হাতে পার্ট টাইম জবে থাকে যে, তো দেখতাম হাতে ব্যথার দাগ, বস গালি দিতেছে, এগুলো সব কিছু চুপ করে সহ্য করে গেছে, কারণ আমি জানি মাস শেষে আমার টাকাটা আসবে, এই টাকাটা দিয়ে আমি একটা কিছু করবো, হোয়াট এভার থিং ইজ। হ্যাঁ, অর্থাৎ টাকা আয় করা যে নট জাস্ট ফিজিক্যালি কষ্ট, মেন্টাল যে এই কষ্টটা সহ্য করতে হয়, মানে যারা হয়তো বা রাস্তায় এমনি দেখলে আমি গালি দিতাম, হ্যাঁ বেটা আমার সাথে এইভাবে কথা বলিস কেন, তার কথা গালাগালি সহ্য করে ইয়ে করতেছে, এই যে এতগুলো জিনিস জড়া আছে টাকা অর্জনের পিছে, এইটা আসলে নিজে কাজ করার আগে আমি বুঝতে পারিনি। সো এই জন্য আমি এবং আসলে ওর যত লজিকই দাও, আমার কাছে তখন একটা লজিক ছিল যে জন্ম দিয়েছে আমাকে টাকা দিতে হবে, দ্যাটস ইট। হ্যাঁ, মানে আমার কাছে মনে হইতেছে কথাটা খুব লজিক্যাল, আমি কী করবো, আমি তো যেটা বললাম, আমি তো মানে রিয়েলিটির হার্শনেসটা ফেস করি না, বাবা মা আমাদের যেতে থেকে আটকায় রাখে। আমার কাছে ফিল হয় যে আমি বলি আর কি, আসলে কতটুকু পর আল্লাহ জানে, যে আমার ছেলে যদি 15 হয়ে যায়, 16 হয়ে যায়, তখন থেকে কোনো না কোনো একটা ফর্মেটে অ্যাটলিস্ট তোমার হাত খরচটা তুমি চালাও, এইভাবে তাকে রিয়েল লাইফের সাথে এঙ্গেজ করবো। আসলে রিয়েল লাইফ অ্যাকচুয়ালি হার্শ, হ্যাঁ এমন না যে রিয়েল লাইফ এতটা হার্শ কেউ সহ্য করতে পারে না, বাট অ্যাট সার্টেন লেভেল বাবা মার কাছে থাকা বা কারো ছায়ায় থাকা যতটা সহজ, রিয়েল লাইফ তার থেকে অনেক বেশি হার্শার। এইটুকুন ফিলটা নিয়ে আসে এবং রিয়েল লাইফ কীভাবে ন্যাভিগেট করতে পারে, এইটার জন্য আমার কাছে লাগে যে ইকোনমিক্যালি এবং রিয়েল লাইফের সাথে ইনভলভ হওয়াটা গুরুত্বপূর্ণ। তো আমি মানে যদি আমাকে মানে লেস দেন 20s-এর দিকে অ্যাডভাইস করতে বলো, তাহলে আই উড অ্যাডভাইস যে যত তাড়াতাড়ি পারো তুমি ইকোনমিক এর সাথে যুক্ত হও, নিজের খরচটা নিজে চালাও, এইটার সাথে যুক্ত হও, ইউড আর্ন মানে অলসো সেলফ রেসপেক্ট ইউর অল। হ্যাঁ আসলে তখন সেলফ রেসপেক্ট কী বলে সেটাও আসলে আমার কেউ বুঝাই দিলে বুঝবো না। হ্যাঁ,